দর্পণ থিয়েটার সিলেট আয়োজিত থিয়েটার বিষয়ক বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান থিয়েটার সংলাপে সবাইকে স্বাগত। আজ 17তম পর্ব। আর এ পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রখ্যাত নাট্য অভিনেতা, নির্দেশক শ্রদ্ধেয় বিমল চক্রবর্তী। সঙ্গত কারণেই আমাদের আজকের বিষয় অভিনয়। তার আগে, মূল আলোচনা যাওয়ার আগে আমরা চলে যাব খুব সংক্ষিপ্তভাবে কথা এবং ছবিতে বিমল চক্রবর্তীর শিল্পকর্মের টুকরো টুকরো স্মৃতি দেখতে। আর বরাবরের মতোই এই আয়োজনে নেপথ্যে রয়েছেন সমন্বয়ে সুপ্রিয়দেব শান্ত এবং কণ্ঠ দিয়েছেন নাজমা পারভিন। চলুন দেখে আসি, শুনে আসি বিমল চক্রবর্তীর শিল্পময় জীবনের স্মৃতি। বাবার অভিনয় দেখা হয়নি তাঁর, তবে ধারণ করেন অন্তরে মননে যাপিত জীবনে। পাড়া এবং পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা বিমল চক্রবর্তীর থিয়েটারে হাতেখড়ি শৈশবেই। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া অবস্থায় প্রথম অভিনয় করেন নাটকে, পরে যোগ দেন পাড়ার দল সূচনায়। শেকল ছেঁড়ার গান, অগ্নিগর্ভালীন, পুরাতন বৃত্ত সহ বেশ কটি নাটকে অভিনয় করতে করতেই পা রাখেন কলেজের আঙিনায়। সান্নিধ্য পান শিক্ষক রুদ্রপ্রসাদ সেনগুপ্তের। এই নটবৃক্ষের ছায়াতলে দাঁড়িয়ে নিজেকে আবিষ্কার করেন ভিন্ন রূপে। বদলে যায় জীবন দর্শন, জীবনাচার। আজন্ম বাম রাজনীতির প্রতি নিবেদিত বিমল চক্রবর্তী স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান থিয়েটারের আলোয় আলোকিত হবেই আগামীর পৃথিবী। রুদ্রপ্রসাদ সেনগুপ্তের হাত ধরেই যোগ দেন নান্দিকারে। অভিনয় করেন ফুটবল, ব্যতিক্রম, হনন মেরু, আন্তিগোনে, খড়ির গণ্ডি, নাট্যকারের সন্ধানে, 6টি চরিত্র ইত্যাদি নাটকে। নগর কলকাতার অদূরে উত্তর 24 পরগনার বিমল চক্রবর্তী কাজ করেছেন বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, সুমন মুখোপাধ্যায়, সীমা মুখোপাধ্যায়, প্রকাশ ভট্টাচার্য সহ ভারতবর্ষের প্রখ্যাত নাট্যজনদের সাথে, যা তার শিল্প চর্চাকে যেমন করেছে সমৃদ্ধ, পরিণত, ঠিক তেমনি বাংলা নাটকে যোগ করেছে নতুন নতুন উপাদান। সৃষ্টির তাগিদেই 80 দশকের শেষের দিকে যুক্ত হন নান্দিপাটে, যেখানে আজও বিপুল বিক্রমে ছুটে চলেছে তাঁর শিল্পরথ। অভিনীত নাটকগুলোর মধ্যে রাক্ষস খোক্ষস, মঙ্গলসূত্র, শ্বেত সন্ত্রাস, তীর্থযাত্রা, মৃত্যু না হত্যা, বল্লভপুরের রূপকথা, মিস্টার রাইট, আপদ, সুন্দর, মানুষ না ভূত, রমণী মোহন, আইনস্টাইন ও ইন্দুবালা, পরাজিত বিদ্রোহী, সমাধান, মনসা মঙ্গল ইত্যাদি অন্যতম। বেশ কিছু মঞ্চনাটকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি অসংখ্য টেলিভিশন নাটকে তিনি নিয়মিত অভিনয় করেছেন। চলচ্চিত্রেও রেখেছেন মেধার স্বাক্ষর। বিমল চক্রবর্তী শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে গ্রহণ করেন স্টেট একাডেমি অ্যাওয়ার্ড। তার শিল্প ঝুড়িতে রয়েছে শ্যামল সেন সম্মান সহ অনেক পুরস্কার ও সম্মাননা। দর্পণ থিয়েটার সিলেট এই মহান শিল্পী সংগ্রামের দীর্ঘ শিল্প জীবন কামনা করছে। দাদা, আপনাকে যখন পাই সঙ্গত কারণেই কথা কম বলতে হয়, শুনতে হয় বেশি। আজকে শুনবো বেশি, বলবো কম। এবং যেটা হচ্ছে যে আমি জানি আপনি অনেক ব্যস্ত, এর মধ্যে সময় বের করেছেন আমাদের জন্য। দর্পণ থিয়েটার সিলেটের পক্ষ থেকে, বাংলাদেশের নাট্যকর্মীদের পক্ষ থেকে আপনাকে প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমি জানি যে আমরা জানি বাংলাদেশের নাট্যকর্মীদের সাথে, সংস্কৃতি কর্মীদের সাথে আপনার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং এখানকার নাটক সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা,
যেমন রয়েছে পশ্চিমবঙ্গের নাটক সম্পর্কে, সেই আলোচনায় আমরা যাব। প্রথমে আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আপনার কাছে, আপনার নাট্য ভাবনাটা কি, এবং একজন বিমল চক্রবর্তী যখন অভিনেতা বিমল চক্রবর্তী হয়ে ওঠেন, সেটা কোন পথ ধরে হয়ে ওঠেন, বা আপনার প্রসেসটা কি ছিল আজকের বিমল চক্রবর্তী হয়ে ওঠার? এই হচ্ছে আমার ফার্স্ট আপনার কাছে জানার বিষয়। প্রথমত বাংলাদেশের আমার যারা নাট্যবন্ধু আছেন, নাট্যজন বা মঞ্চশিল্পী যারা আছেন, তারা কেউ কেউ আমার খুব নিকটজন, খুব কাছের, যাদের সঙ্গে আমার অন্তরঙ্গ ঘনিষ্ঠতার কথা তুমি নিশ্চয়ই জানো, তুমি বললেও, তাদেরকে সহ বাংলাদেশে যে যেখানে থিয়েটার করেন সকলকে আমার পক্ষ থেকে যারা বড় তাদেরকে আমি আমার প্রণাম জানাই, আমার সালাম জানাই। যারা বন্ধু তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর যারা আমার অনুজ প্রতিম আছে, যেমন তোমাদের মতো ছেলে মেয়েরা, তাদেরকে আমার স্নেহ ভালোবাসা, যদি অধিকারের জায়গা থেকে খানিকটা আশীর্বাদ বলো, সে আশীর্বাদটাও তাদের জানিয়ে রাখলাম আগামী থিয়েটারের পথ চলার জন্য। হ্যাঁ, আমার অভিনয় জীবনটা দীর্ঘদিনের, খুব খুব একটা কম দিনে তা নয়, অনেকটা সময় জুড়ে থিয়েটারে কাজ করেছি। এই যে তুমি বললে না, প্রথমে দেখার সময় শুরুটা একটা টিজারের মতো দেখানো হলো, তাতে থিয়েটার সহ, টেলিভিশন সহ, চলচ্চিত্র ফিল্ম সহ অনেক কথা বলা হলো। তো আমি যতবারই ওই টেলিভিশন বা ফিল্মে যাই, বারবার এই মঞ্চের কথায় চলে আসি, ফিরে আসি। ওইখানে গিয়েও, আমি স্টুডিওতে গিয়েও বা স্টুডিও ভ্যানে বসেও, যদি অনেক থিয়েটার লোকেরাও থাকেন, তা বারবার কিন্তু মঞ্চের কথাই বলি, মঞ্চে ফিরে আসার কথাই বলি। কেন বলি সেটা জানি না, সেটা বলা খুব কঠিন কাজ। কঠিন কাজ মানে একজন অভিনেতার পক্ষে খুব কঠিন। আচ্ছা, আমি যদি বলি যে অভিনয় কি, এই কথাটা যদি নিয়ে বলা হয়, তাহলে তো বছরের পর বছর কেটে যাবে। কি বিষয়টা কি আসলে, কেন অভিনয় আমাকে এত টানে, কেন, কি কারণ, এই বিষয় নিয়ে অনেক লেখাপত্র আছে ঠিকই, কিন্তু ব্যক্তি অভিনেতা তার একটা নির্দিষ্ট কারণে কিন্তু তিনি থিয়েটারের প্রতি আকর্ষিত হন, এই অভিনয় শিল্পের প্রতি আকর্ষিত হন। এটা আমার বিশ্বাস, প্রত্যেকেই তার আলাদা আলাদা বোধ থেকে। আমিও ঠিক সেইভাবেই কিন্তু কোনো না কোনো একটা কারণে থিয়েটারের প্রতি আকর্ষণ অনুভব করেছি, তার প্রতি টান অনুভব করেছি, তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করেছি, মমত্ব অনুভব করেছি। যেন আমার তার সঙ্গে একটা প্রতিদিনের প্রেম, প্রতি মুহূর্তের প্রেম, সেইটা অনুভব না করলে এতদিন বোধহয় থিয়েটারে থাকতে পারতাম না। এবং আমি এখন থিয়েটারে আছি কিন্তু সদর্থকই নাট্যশিল্পী হিসেবেই আছি। আমার প্রথম যে এই থিয়েটারে আসা, এর কারণটা একটা অন্য। আমার ঠিক ওপরের ভাই, তিনি খুব ভালো অভিনেতা ছিলেন, মানে সংসারের কারণে তাকে চাকরি ইত্যাদি করতে যেতে হয়েছে বিদেশে। তিনি যদি থিয়েটারে থাকতেন, আমার থেকেও এই যে যেটুকু নাম আমি করেছি, মে আই হ্যাভ অ্যাচিভড বলি আমি, তার থেকেও অনেক বড় নামী শিল্পী হতে পারতেন। কিন্তু যা হয়, কপালে জোটে না, ভাগ্যে জোটে না, তাকে চাকরি বাকরির কারণে বিদেশ চলে যেতে হয়েছে, ভ্রমণ করতে হয়েছে, আমাকে দেখভাল করতে হয়েছে, আমাকে বাড়তে দিতে হয়েছে, প্রশ্রয় দিতে হয়েছে, যা হয় স্নেহ দিতে হয়। তিনি, যে আমার ভাইয়েরা অভিনয় করতেন, দাদারা অভিনয় করতেন, তাদের অনেকের অভিনয় আমি দেখেছি, বাবাকে দেখিনি, বাবাকে শুনেছি আমি ঢাকায় যখন উনি শিক্ষকতা করতেন সেই সময় অভিনয় করতেন। এবং আমার বড়দা, এখন যার 90 বছর বয়স, তার খুব স্পষ্ট নাকি মনে আছে। আমরা আলোচনা করি যখন দাদার সঙ্গে, পাশেই থাকি আমরা, একটা এলাকায় প্রায় একই পরিবারের সকলে থাকি, প্রায় 74-75 জন, আলাদা আলাদাই থাকি কিন্তু একসঙ্গেই থাকি, কাছাকাছি থাকি, যাতায়াত নিয়মিতই হয়। দাদার কাছে শুনেছি বাবার কথা। আর একদিন সন্ধেবেলা আমি আমার পাড়াতে অভিনয় হবে, আমি দেখতে গেছি সকলের সঙ্গে। মনে হলো, তার আগে অভিনয় দেখিনি তা নয়, দেখতে গেছি, ভেতরে গ্রিন রুমে গেছি, সবাই মেকআপ করছে, কেউ সিগারেট খাচ্ছে, হই হই করছে, যেরকম হয় পাড়ার ক্লাবে, আড্ডা ফাড্ডা হচ্ছে,
সবাই দেখে নিচ্ছে পাঠটা, কেউ কেউ বলে নিচ্ছে। তারপরে আমাদের বললো সামনে এসে বাচ্চারা বসো, আর যারা একটু বয়স্ক তারা চেয়ার, ডেকোরেটরস চেয়ারে বসবে। আমি বসলাম। আমার দাদা অভিনয় করতেন। পর্দাটা খুলে গেল, আলো এলো, হঠাৎ দেখলাম আমি আমার দাদাকে একটা ভিন্ন রূপে, একটা ভিন্ন মাত্রায়। ঠিক 10 মিনিট আগে যে সময় আমি দেখে এসছি সাজঘরে দাদাকে, সেই দাদা কিন্তু আর নাই। একটা পরিবর্তিত, ট্রান্সফর্মড মানুষ। ওই পর্দা সরার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত জগৎ আমাকে বলল, এই দেখো এই বিস্ময় কিন্তু তোমার কাছে উপস্থাপিত করলাম। সেই দিন থেকে আমার মনে হলো, কি করে এটা সম্ভব? একটা মানুষ এইভাবে এতটা পরিবর্তিত হয়ে গেল, গোটা প্রেক্ষিতটা এত পাল্টে গেল, পেছনের প্রেক্ষাপট পাল্টে গেল, সবটা পাল্টে গেল। তার মাঝখানে একজন ব্যক্তি এসে তার ভূমিকা পালন করছে, এবং তিনি কিন্তু শ্যামল চক্রবর্তী নন, মানে বিমল চক্রবর্তী দাদা নন। কি করে সম্ভব? কোথায় রহস্য এর? ওই যে একটা আকর্ষণ আমার ভেতরে, একটা প্রশ্ন, এটার ভেতরে কি আছে? কেন কেন কেন? কি করে এত ভাব পরিবর্তিত হয়ে যায় মানুষগুলো? কি করে এত ঘটনা ঘটে একটা কম সময়ের মধ্যে? সেই আকর্ষণটা কিন্তু আমি এখনো অনুভব করি। এখন আমি বুঝতে চেষ্টা করি অভিনয় করতে করতে যে আমি কি করছি আসলে, বাট আই এম ডুইং নাও। সত্যি সত্যি কি করছি প্রশ্ন করি প্রতি মুহূর্তে। আমি জানি না, অনেক অভিনেতা হয়তো বলবেন যে এতে এত প্রশ্ন করার কি আছে। আমাকে অভিনয় দেয়, একটা পার্ট দেয়, আমি রিহার্সাল করি, মহলা করি, অনেকের সঙ্গে, ডিরেক্টরের সঙ্গে কথা বলি, তারপরে মঞ্চে আমি নিজেকে প্রতিষ্ঠা করি। তো এরকম বলতে পারেন, অনেকেই বলতে পারেন। তা আমার এত আস্পর্ধা নাই। এই আমি এইটা করি এইটা করি। আমি বিনয়ের সঙ্গে বলি যে আমি এখনো সারস্বত সাধনায় ব্রতী আছি। আমি সেই রহস্যের উন্মোচন করবার প্রচেষ্টায় আছি, নিয়ত প্রচেষ্টায় আছি, যেখান থেকে আমি আপনাকে বলতে পারি আপামর মানুষকে, থিয়েটারের মানুষকে, অভিনয়ে যার নাট্যামোদী আছেন তাদের, যে দেখুন আমি অভিনয় করি এই কারণে, এই রহস্যটাকে খুঁজে বার করার জন্য। কেননা সকলেই জানেন যে আর্ট ইজ এ লাই, শিল্প হচ্ছে মিথ্যা, which leads us to find out what is truth, যেটা আমাদেরকে পরিচালিত করে যে সত্যের সন্ধানে, অনুসন্ধানে আমাদেরকে পরিচালিত করে। তাহলে কোনো অভিনেতার নিশ্চয়ই উচিত এটা নিবিড় ভাবে তার অধ্যয়ন, অনুশীলন এবং তার প্রয়োগ। ওই যে একদিন আমি ভেবেছিলাম কি করে একটা সময় পরিবর্তন হয়ে গেল, মানুষগুলো পরিবর্তন হয়ে গেল, প্রেক্ষিত পরিবর্তন হয়ে গেল, কোন কারণ, কি কারণে হয় এগুলো? সেইখান থেকে আমার যাত্রা শুরু ভাবনা। তখন অনেক কম বয়স ছিল, বোধের জগৎটা অত পরিষ্কার ছিল না। ধীরে ধীরে আমি ঢুকতে শুরু করলাম এর ভেতরে, এবং সঙ্গে লেখাপড়া থাকে, মানে পাঠ্যক্রমের লেখাপড়া। কিন্তু তারই সঙ্গে সঙ্গে যখন বড় হতে থাকলাম, এই থিয়েটার দেখাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেল। এবং তোমাকে বলি, এই থিয়েটার দেখা শুধু নয়, আমি লুকিয়ে লুকিয়ে বহু ফিল্ম দেখতাম, এবং সেটা দেখেও আমি খুব বিস্মিত হতাম। এমনকি এখন এখন বলতেই পারি, আমার মেয়ে বউ হয়তো বিস্মিত হবে খানিকটা, আমি স্কুল পালিয়েও প্রচুর সিনেমা দেখতাম। স্কুলে যেতাম না, বিশেষ করে আমাদের ওখানে 11টার সময় একটা শো হতো, 11:30 প্রচুর বিদেশি ছবি 12টা থেকে দেখানো হতো। তো সেইটা দেখতে যেতাম, এবং সেখানে দেখেও ভাবতাম যে এরা কারা, মনে হচ্ছে ভিন গ্রহের মানুষ, কি বিস্ময়কর অভিনয়, কি করে করেন তারা এই কাজগুলো। সেগুলো আমায় খুব তাড়িত করতো, আমাকে খুব তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যেত, যে কেন, কি, কিভাবে, এই প্রশ্নগুলো আমার কাছে বারবার আসতো। তাই অভিনয় শিল্পী
যদি তার মনে এই প্রশ্নগুলো না জাগে কখনো, তাহলে সে কোনোদিনও মঞ্চে হোক বা দূরদর্শনের পর্দায় হোক বা চলচ্চিত্রে হোক অভিনয় করতে পারবে না। আমার কাছে প্রথম এবং এখনো যে প্রশ্ন সেটা রয়ে গেছে, সেটা হচ্ছে একজন অভিনেতা একটা নির্দিষ্ট সময়ে তার অভিনয় শুরু করেন, তিনি যা তা নন, তিনি অন্য একজন মানুষ। তার পোশাক আশাক চলন পরিচয় সব আলাদা, একেবারে সম্পূর্ণ আলাদা। কিন্তু একটা নির্দিষ্ট মঞ্চে বা নির্দিষ্ট পরিসরে, নির্দিষ্ট জায়গায়, এখন একটা নতুন কথা আছে না, স্পেসে, স্পেস স্পেস থিয়েটার ইত্যাদি কথা হয়। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম একটা নির্দিষ্ট পরিসরে, ধর আমি প্রসেনিয়াম থিয়েটারই ভাবলাম, ধরে নিলাম, মূলত আমি যেহেতু বলি, সেইখানে ওই ব্যক্তি 2 ঘন্টা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিটের পরিসরে নিজেকে পুরো পাল্টে ফেললো, আরেকটি চরিত্র হয়ে উঠলো, এবং নির্দিষ্ট পরিসরের সময়সীমায় সে হয়তো 1000 বছরের কথা বলতে পারে, 500 বছরের কথা বলতে পারে, 2 মাসের গল্প বলতে পারে, তা জানে এটা বলে দিল, বলে দেওয়ার পর ওটা শেষ হয়ে গেল। তার পরের দিন আবার ওই একই কাজটা তাকে করতে হয়। তাহলে আগের দিন যখন যে কাজটা করেছিল সে কি করেছিল, তা পরের দিন যখন সে কাজটা করে সে কি করে, এই রহস্যটা আমি বোঝবার চেষ্টা করি অভিনেতা হিসেবে। অর্থাৎ এবার তাহলে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি একজন অভিনয় চরিত্রের মধ্যে প্রবেশ করে, তাকে প্রকাশ করে, দর্শকের সামনে সেটাকে মেলে ধরে, তারপর একটা নির্দিষ্ট সময় সে ওটাকে শেষ করে। অর্থাৎ সে নিজেকে জাগ্রত করে, আলোকিত করে, পোড়ায় পুড়িয়ে শেষ হয়ে যায়, আবার পরদিন সে উদ্ভাসিত করে ওই চরিত্রটাকে। আগের দিনের চরিত্র সে নাই, পরিবর্তিত মানুষ সে। চরিত্রটা একই আছে, ব্যক্তিটাও একই আছে। কোন রহস্য, একই একই সন্ধ্যায় একই সকালে এরকম একটা নির্দিষ্ট পরিসরে চলে যায়, এতটা সময় এতটা কাল একজন অভিনেতার। তাহলে অভিনয় কি, কোথায় তার রহস্য? এইটা আমাকে ছোট থেকেই খুব তাড়িত করতো আমাকে, এবং আমার থিয়েটারে কিন্তু আশা এইটাই, এই অন্বেষণটাই আমার এখনো চলছে, এখনো চলছে। এখন হয়তো তুমি বলতে পারো যে এই দীর্ঘকাল যাবৎ থিয়েটারে অভিনয় করে, অন্যান্য মাধ্যমে অভিনয় করে কি আপনার কোনো আত্মসমীক্ষা করেননি যে তাহলে অভিনয় কি? আমি বলবো না, না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ওই যে পর্দার আড়ালের লীলাটা, ওটাতে লীলা চলে ব্যক্তি এবং অভিনেতা, ওই লীলাটা আবিষ্কার করতে থাকি প্রতিদিন। ওই আবিষ্কার করার মধ্যে দিয়ে আনন্দ লাগে, ভালোবাসা হয়, প্রেম হয়, রক্তাক্ত হই, ক্ষতবিক্ষত হই, সব হই। হতে 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 চরিত্রটা আমার কাছে একটা হয়তো ছবির মতো এসে ধরা দেয়, ছুতে যাই আর চলে যায়, ছুতে যাই চলে যায়, ধরা যায় না। ওই যে রবি ঠাকুর বলেই গেছেন, ধরা যায় না, একটা অনুভবে আসে, একটা একটা ছবির মতো আমার কাছে আসে দূরে, আমি তার মধ্যে বাস করি, তাকে লালন করি, আদর করি, ভালোবাসি, তারপর লোকের কাছে উপস্থাপিত করি। অনেকে গ্রহণ করেন, অনেকে করেন না, দুটোই সত্য। এই হচ্ছে আমার অভিনয়ের প্রতি আকর্ষণ। এটা হচ্ছে প্রাথমিক একটা কথা বললাম। এরপর তুমি যদি বলো যে অন্য দিকের কথা, তোমার মনের মধ্যে নিশ্চয়ই এই কথাগুলো বলার সময় নিশ্চয়ই কোনো অভিঘাত তৈরি হচ্ছে যে দাদাকে আমি কি বলতে পারি, এরপরে কোন প্রশ্ন করতে পারি, যে প্রশ্নে দাদা একদম মুখ্য বিদ্ধ হবে, আর নড়তে পারবে না এখান থেকে, এরকম একটা কথা বলতে। এখন না, এই আপনি যে আমার অনেকগুলো প্রশ্ন ছিল যেটার উত্তর প্রশ্ন করার আগে আপনি দিয়ে দিয়েছেন। আচ্ছা। তারপরও জানার বিষয় যেটা হচ্ছে যে আপনি অভিনয় করতে এসছেন, পারিবারিক পরম্পরা আপনার ছিল, কিছু প্রশ্ন ছিল, কিন্তু অভিনয়কে আপনি আপনার জীবনের ব্রত হিসাবে নিবেন, শুধু কি প্রশ্ন
এবং পারিবারিক পরম্পরা, নাকি এই জায়গায় অন্য কোন লক্ষ্য আপনার আছে? দুটো লক্ষ্য আছে। থিয়েটার আমার কাছে একটা সময়ে এমন আয়ুধ, অস্ত্র হয়ে উঠলো যেটা দিয়ে আমি সরাসরি মানুষের কাছে পৌঁছে যেতে পারি। তার আগে পর্যন্ত আমি থিয়েটারের সঙ্গে সঙ্গে, থিয়েটার যেমন চলছিল পাশাপাশি, তার সঙ্গে সঙ্গে আমার কতগুলো দর্শন, রাজনৈতিক দর্শন, সামাজিক দর্শন, সেগুলো চলছিল পাশাপাশি, সে কাজগুলো চলছিল। কিন্তু একটা সময় এসে সে কাজগুলো আর করতে পারছিলাম না। মনে হয়েছিল যে দুটোকে পাশাপাশি রেখেই হয়তো কাজটা করব, কিন্তু যতটা ইচ্ছে ছিল ততটা করতে পারছিলাম না। তখন আমার মনে হলো যে তাহলে আমার এই কথাগুলো, আমার এই প্রশ্নগুলো, আমার এই বোধগুলো, যেগুলো আমার ভেতরে জাগ্রত হচ্ছে বারবার, তা নিয়ে আমি কি করে যাব, কোথায় যাব? আমার তো কোনো আর জায়গা নেই, কোনো পরিসর নাই। তাহলে তো আমি মানুষ থেকে বিয়োজিত হয়ে যাব, অনেক দূরে চলে যাব। আমার মনের যে অনেক গভীর গোপন ব্যথা, কথা, ভালো লাগা, ভালোবাসা, সেগুলো মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারবো না। তখন আমার মনে হলো ওই যে ছোটবেলায় দেখা, নিজেকে পরিবর্তন করে নিজের কথাটা বলার একটা সুযোগ, সেটা থিয়েটার দেয়। এবং জ্যান্ত মানুষ, একজন জ্যান্ত মানুষ প্রতিদিন একদল বা একটা জ্যান্ত মানুষের কাছে তার কথা পৌঁছে দিতে পারে। তাহলে প্রতিদিন, প্রতি মুহূর্তে একটা কমিউনিকেশন হয়, একটা সম্পর্ক স্থাপিত হয়। দেখো, সম্পর্কে যে আমি যে কথা বলছি দূর থেকে একটা অন্য মাধ্যমে, তাহলে আমি তো প্রথমে যখন বললা তুমি যে আমাদের সঙ্গে একটা আলোচনায় অংশগ্রহণ করতে হবে, তখন কি মনে হলো? তখন নিজের মধ্যেও তো কতগুলো প্রশ্ন হয়। তাহলে এটাকে বলা হয় ইন্ট্রা পার্সোনাল, নিজের সঙ্গে নিজের কথা। সেখানে কিন্তু একটা থিয়েটার ঘটে, সেটাও একটা একটা অদ্ভুত থিয়েটার নিজের মনের মধ্যে। এটা অনেক অনুভব করতে পারে না, আমি অনুভব করি বারবার। তুমি বলার সঙ্গে সঙ্গে, আচ্ছা তাহলে কি হবে, তোমার সঙ্গে তো আমার তেমন কোনো পরিচয় নাই। আচ্ছা তুমি সিলেটে আমি কোনদিন যাই নাই, তাহলে সিলেটের কি ছবি, এই সবগুলো আমার ভেতরে আসছে। বিভাস দা সিলেটের লোক, হ্যাঁ, আমার অনেক বন্ধু বান্ধব, শুভপ্রসাদ সিলেটের লোক, কালিকা প্রসাদ বন্ধু মারা গেছেন, ময়ূক মৈনাক, এরা সব শিলচরে, তীর্থঙ্কর সিলেটের লোক, তারা সিলেটের ভাষায় কথা বলে। সব মিলিয়ে সিলেটের একটা ছবি, বা সিলেটে কেমন থিয়েটার হয় আমি দেখিনি, জানি না, শুনেছি এই পর্যন্ত। এই সব মিলিয়ে একটা ইন্ট্রাপার্সোনাল হয়। দেন এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, ইটস কল ইন্টারপার্সোনাল, একের সঙ্গে আরেকজনের। অ্যান্ড দেন মাস কমিউনিকেশন। এখন খুব পড়ানো টড়ানো হয়, দেখবি কলেজ, বিশ্ববিদ্যালয়ে, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ইত্যাদি। থিয়েটার তো একদম সত্যি সত্যি মাস কমিউনিকেশনের জায়গা। তো এইটা, এই সুযোগটা আমি ছাড়বো কেন? এক, দুই, যখন আমার ভেতরে এত ভালো লাগা আছে থিয়েটার সম্পর্কে, অভিনয় সম্পর্কে, মানে অ্যাজ এ হোল থিয়েটার সম্পর্কে, এই যে মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা সহজ রীতি, সহজ রাস্তা, যে কোনো ভাবে আমি পৌঁছে যেতে পারি, যে কোনো সময়ে। আমি রাস্তায় দাঁড়িয়ে একটা যে কোনো স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারি, কিচ্ছু লাগবে না আমার, আমি মানুষের কাছে পৌঁছে যাব, কথা বলবো, মানুষ শুনবে আমার কথা, ভালো লাগবে, ভালো না লাগলে আমায় গালাগাল দেবে, একটা কিছু ফিডব্যাক আমি পাবো, আর জ্যান্ত মানুষের সঙ্গে কমিউনিকেশন করবো। এইটা আর কোন শিল্পে আছে? এবং একা সেটা করা যায় না, আরেকজন লোক লাগেই। এর পেছনেও যে আরেকটা লীলা চলে, অর্থাৎ আমি যার কথা বলছি সেটা আমার কথা না, নাট্যকারের কথা। তার মানে কতভাবে ভায়া হয়ে আসছে আমার কাছে নাট্যকারের লেখা, সেই লেখার মধ্যে একটি চরিত্র, সেই চরিত্রটা আমি করছি, সে বিমল চক্রবর্তী, ওই চরিত্রটা হয়ে কথা বলছি। একদল মানুষ যাদের আমি চিনি না, হয়তো বা চিনি কয়েকজনকে, সবাইকে আমি চিনি না। তো সেই মানুষের কাছে আমার প্রতিদিন, প্রতি মুহূর্তে পৌঁছে যাওয়ার একটা সুযোগ, এটা একটা শক্তিশালী মাধ্যম এবং অস্ত্র। সেই অস্ত্রটা আমি ছাড়বো কেন? ছাড়ার কোনো উপায় ছিল না আমার, আমার তখন আর কোনো রাস্তাই ছিল না। অভিনয়টাই আমার একমাত্র রাস্তা, যেখান থেকে আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি, সহজভাবে মানুষের কাছে পৌঁছে যেতে পারি। সেটাই আমার কাজ ছিল, এবং সেটাই কিন্তু আমাকে বারবার চালিত করেছে মানুষের কাছে পৌঁছে যাওয়ার থিয়েটার নিয়ে। অনেকে বলেন না যে শিল্প তো শিল্পের জন্যই করা হয়। আমি বললাম না না না, আমি একা শিল্প নিজের জন্য করে কি করবো? আমি কি চিত্রকর নাকি, আমি গায়ক নাকি, আমি কি কবিতা লেখক নাকি, কাব্য করি নাকি, কবিতা লিখি নাকি, যে আমি কবিতা লিখে নিজে লিখলাম, নিজে পড়লাম, নিজে ছিঁড়েও ফেলতে পারি বা দেখে দিতে পারি।
পরে গ্রন্থাগারে সেটা ছাপবে। একজন পেইন্টার সে নিজের ছবিকে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারে, নাও রাখতে পারে, গ্যালারির পেছন দিকে সারিতে রেখে দিতে পারে, করতেই পারে। একজন গায়ক বাড়িতে বসে গলা সাধতে পারে, নিজের জন্যই গাইতে পারে। থিয়েটার নিজের জন্য করা যায়, থিয়েটার সকলের জন্য করতে হয়। নিজের জন্য থিয়েটার ওই একটা মাত্র শিল্প যেটা নিজের জন্য হয় না। তাহলে তাহলে আমার জন্য যদি কিছু এমন একটা শিল্প হয় যেটা সকলের জন্য, এবং তার একটা যদি অভিঘাত আমার মধ্যে ছোটবেলায় তৈরি হয়ে থাকে, তো সকলের জন্য মানুষ হিসেবে তো সমাজবদ্ধ জীব আমি, সকলের জন্য যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট আমি সেই কাজটাই করবো। এবং সেই ভাবনা থেকেই কিন্তু আমার থিয়েটার। তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই তুমি পেয়েছো। সেই কারণে আমি শুধুমাত্র অভিনেতা নই, আমি একজন সমাজকর্মীও বটে, আমি একজন রাজনৈতিক দর্শন আমার ভেতরে ধারণ করেছি, যেটাও আমি বলতে চাই থিয়েটারের মাধ্যমে। এবং সেটা ছাড়া কিন্তু থিয়েটার করা যায় না। প্রতিটা অভিনেতার একটা নিজস্ব দর্শন থাকতেই হবে, থাকতেই হবে, তাছাড়া সে থিয়েটার করতে পারবে না, অসম্ভব তার পক্ষে থিয়েটার করা। এবং যদি ওইরকম একটা আগোছালো কথা বলে করে, আলগা আলগা হবে, গভীরতা থাকবে না। ওই জন্য বলে না কোনটা এটা ভালো লাগছে, অভিনয়টা, এই নাটকটা ভালো লাগছে। কেন ভালো লাগে? ওই লীলার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে পারে, ওই চরিত্রের ভেতরে যে লীলা চলছে, এবং ব্যক্তি অভিনেতা এবং চরিত্র হয়ে ওঠার মাঝখানে যে লীলাগুলো চলে, যেগুলো অভিনেতা খুঁজে খুঁজে বার করে, দর্শকরাও বুঝতে পারে, দর্শকরাও তার মধ্যে ঢুকে যায় এবং নিজেকে খুঁজে বার করে। অভিনেতা, ব্যক্তি অভিনেতা ওই চরিত্রের মধ্যে ঢুকে আত্ম আবিষ্কার করে, আর দর্শক নিজেকে ওর মধ্যে ঢুকিয়ে খুঁজে পায় তার রসদ, তার বেঁচে থাকা, প্রতিদিনের শ্বাস প্রশ্বাস, সবটা খুঁজে পায়। এই যে সম্পর্কটা তৈরি হয়, দিস ইজ কল্ড মাস কমিউনিকেশন, সকলের সঙ্গে সংযোগ। থিয়েটার ছাড়া অন্য কোনো মাধ্যমে এটা নাই। তুমি একটা ফিল্ম করো না, বাক্সবন্দি করে রাখলে যেটা করলে সেটাই বারবার দেখবে। কালকে দেখো, পরশু দেখো, তরশু দেখো, 10 বছর বাদে দেখো, যখনই দেখো একই রূপ তুমি দেখতে পাবে। কিন্তু জুয়েল যদি আজকে একটি নাটকের অভিনয় করেন, কালকে সন্ধ্যায় যখন তিনি অভিনয় করবেন, তিনি কিন্তু সেই অভিনয়টা করতে পারবেনই না। সব পাল্টে যায় তার, সবটাই। এরকম অসাধারণ একটি শিল্পের সেবা করা এই জীবনের পরম সৌভাগ্য। আমি বলবো সেবা। আই এম সার্ভিং an art form. I'm not an artist. I'm serving an art form as a human being, as a political activist, as a social activist, যে হিসাবে আমায় ডাকা হোক না কেন, আমাকে যেভাবে বলুক, আমি সেই অভিধায় অভিষিক্ত হতে রাজি। হ্যাঁ, শুধু বলুক থিয়েটারের মানুষ, অভিনয় জগতের মানুষ। পরের প্রশ্নে বলো। চমৎকার দাদা, আপনার কথা আবার পরবর্তী প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে যে আবার প্রশ্ন ছিল রাজনৈতিক ফিলোসফি ছাড়া কি থিয়েটার করা যায় কিনা, আপনি উত্তর দিয়ে দিয়েছেন। এটার সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন আমি করব আপনাকে। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি শিল্পীরা নিগৃহীত হন, নির্যাতিত হন। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি এই যে শিল্পীর উপর নির্যাতন আসে, নিগৃহ আসে, শিল্পের উপরে আসে। এইটা কেন আসে ও এর প্রতিরোধে আমাদের কিভাবে কাজ করতে হবে? আসলে প্রকৃত শিল্পী যারা যারা আমার অগ্রজ ঐতিহ্য আছে আমাদের, আমি তাদের লেখাপত্রে পড়েছি, দেখেছি, খানিক মানুষদের তো দেখেওছি, কাছাকাছি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। শিল্পীরা না সত্য দ্রষ্টা হয়, আগামী দিনটা দেখতে পায় এবং সমকালকে খুব গভীরভাবে বিশ্লেষণ করতে পারে, সাংঘাতিক গভীরভাবে বিশ্লেষণ করতে পারে। যেমন দেখতে পায় আগামীকালটা, তেমনি সমকালকে সমকালের শব্দ দিয়ে বিশ্লেষণ করতে পারে, ব্যাখ্যা করতে পারে। যেমন একজন চিকিৎসক শবব ব্যবচ্ছেদ করতে পারেন সুন্দরভাবে, তিনি শল্য চিকিৎসায় দক্ষভাবে অপারেশন করতে পারেন, ঠিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারেন,
শিল্পীরাও একই কাজটা করতে পারেন। ওনারা একরকম ভাবে করেন, আমরা আরেক রকম ভাবে করি। মানে আমি অহংকার করে বলছি না যে আমি একরকম ভাবে করি, পারি, কিন্তু আমাদের ঐতিহ্য তাই আছে। কিন্তু মানে এমন এমন কথা শিল্পীরা লিখে গেছেন যেগুলো এখন সত্য বলে প্রমাণিত হচ্ছে, অভিনেতারা সেগুলো নিয়ে কাজ করছে। গিরিশবাবুর সময়ে, গিরিশবাবুর সমকাল, আজকের সময়ে আজকের অভিনেতা বা আমরা যাদের পেয়েছি তারা কিভাবে এই সমাজটাকে, তার দর্শনটাকে, তার রাজনীতিটাকে, তার অর্থনীতিটাকে দেখতে পেয়েছেন, ব্যাখ্যা করেছেন, অভাবনীয়। থিয়েটারের মাধ্যম দিয়ে করতে পেরেছেন, তাকে রাজনৈতিক স্লোগান দিতে হয়নি, কিন্তু দর্শন তাকে ধারণ করতেই হয়েছে ভেতরে। ওটা ছাড়া হয় না, সম্ভব না, কোনো দিনও সম্ভব না। তাহলে এই যে সত্যদ্রষ্টা হওয়ার একটা ক্ষমতা থাকে শিল্পীর, তার তো একটা চর্চাও থাকে। ধারাবাহিক নিরবচ্ছিন্ন চর্চা ছাড়া সেই শক্তি, সেই বোধ অর্জন করা সম্ভব না। একজন নাট্যশিল্পীকে কিন্তু, মঞ্চশিল্পীকে সে কাজটা ধারাবাহিকভাবে করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। সেটা একটা প্রক্রিয়া। অভিনয় শিক্ষাটা যেমন একটা প্রক্রিয়া, তেমনি এইভাবে নিজেকে সামাজিক করে গড়ে তোলা, নিজেকে রাজনৈতিক করে গড়ে তোলা, নিজেকে অর্থনীতির সঙ্গে জড়িয়ে আরো বেশি গভীরভাবে তার অন্বেষণে জড়িয়ে ফেলা, এটা কিন্তু থিয়েটার শিল্পীর কাজ। মানে একই সঙ্গে যেমন থিয়েটার শিল্পী যারা যুক্ত আছেন, অভিনেতা, তাকে অন্য শিল্প মাধ্যম জানতে হয়, তেমনি সমাজ জীবনে যে সমস্ত ঘটে চলেছে তার কার্যকারণের সম্পর্কটাও কিন্তু বুঝতে হয়। মানে আমি অভিনয় করব, আমি মুখে রং চং মাখবো, আমি পোশাক পরবো, মঞ্চে উঠবো, অথচ আমি রাজনীতি জানবো না, না দরকার নেই, ওটা আমার কাজ না। অর্থনীতি কি, না আমার জানার দরকার নাই। সমাজনীতি কি, না আমার জানার দরকার নাই। মানুষে মানুষের এই মুহূর্তে সম্পর্ক কি, না আমার জানার দরকার নাই। এটা হতে পারে না, অসম্ভব। তাহলে সে শিল্পী না, তাহলে সে কোনো চাতুরি করে ওপর ওপর চালাকি করে একটা অভিনয়ের ঢং ভড়ং করে। বড় শিল্পীরা তাই করেন না। প্রত্যেক শিল্পীর একটা দর্শন ছিল, অন্তত আমি যাদের দেখেছি তাদের তো ছিলই। অসাধারণ মহান মহান শিল্পী তারা। উৎপল দত্তের দেখার জায়গায় আপনার, হ্যাঁ বলো বলো। আমি বলবো, বলো। আপনার দেখার জায়গা থেকে আমরা খুব সৌভাগ্যবান, আপনি ভারতবর্ষের বিখ্যাত নাট্যজনদের সাথে কাজ করেছেন, যার ফলে যে উপাদানগুলো যোগ হয়েছে বাংলা নাটকে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি বলি যে বিভাস চক্রবর্তীর সাথে কাজ করেছেন আপনি, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সাথে কাজ করেছেন, আপনি কাজ করেছেন প্রকাশ ভট্টাচার্যের সাথে, কাজ করেছেন শোভা ভট্টাচার্যের সাথে, সীমা মুখোপাধ্যায়ের সাথে কাজ করেছেন আপনি, সুমন মুখোপাধ্যায়ের সাথে, এবং আপনি বিভাস চক্রবর্তীর প্রিয় অভিনেতা। এই যে আপনি কাজ করেছেন, এইটা আপনি কই থেকে জানলেন? আমি জানছি যেখান থেকে জানি। যেটা হচ্ছে আবার জানার বিষয় হচ্ছে ওনাদের সাথে আপনি কাজ করেছেন, আপনার অভিজ্ঞতাটা কি এবং ওনাদের কাজের ধরনটা কি? দেখুন, আমি তো প্রথমে রুদ্রদার কলেজের ছাত্র ছিলাম। সেইখান থেকে আমার রুদ্রদা আমাকে সিরিয়াস থিয়েটারে নিয়ে চলে গেল। থিয়েটার সম্পর্কে আমার আশা আকাঙ্ক্ষা সবার যেমন থাকে আমারও ছিল। আমাকে তার সিরিয়াস থিয়েটার চর্চার জায়গায় নান্দিগারে নিয়ে এলো। তা ওই সময় থেকে তো আমি নান্দিগারে সেই সময় সব মানে নক্ষত্ররা অভিনয় করতেন, তাদের দেখেছি, তাদের নাটক বারবার দেখতে গেছি। তখন ছাত্র তো, তা আমরা খুব সস্নেহে একটা জায়গায় আমাদের ঢুকিয়ে দিত। নান্দিগারে তখন ছাত্রদের জন্য 1 টাকার টিকিট ছিল। তা 1 টাকার টিকিট কাটার মতো ক্ষমতা আমার ছিল না। আমি অত্যন্ত দরিদ্র গরিব পরিবারের সন্তান। প্রসঙ্গত তোমাকে বলেইনি যে আমরা মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা আমারও প্রিয় গান। তার কারণ হচ্ছে আমার বাবা বা তার বাবা দাদু তারা কিন্তু ঢাকা বিক্রমপুরের লোক, মানে মামা বাড়ি ওইখানেই। মানে কতগুলো নাম আমার কাছে এখনো আসে, আমতলি, টঙ্গিবাড়ি, লোজং, তারপাশা, এইগুলো কিন্তু আমার মধ্যে আসে। বলে আমি
ওইখান থেকে এখানে এসছি, মানে আমার বাবারা এসছেন বলে একটা সম্পর্ক আছে। তা সেইখান থেকে আমাকে যখন রুদ্রদা নিয়ে যায়, তার আগে থেকে বলে যে তুমি থিয়েটার দেখো, দলের নাটক দেখতে এসো, ভালো লাগবে। দেখতে থাকি, বললাম যে বিস্ময়, প্রতিদিন বিস্মিত হতাম। আমি 29-30 বার ভালো মানুষ দেখেছি। তা কেয়াদি কি একই অভিনয় করতেন প্রতিদিন? নিশ্চয়ই নয়। আন্তিগোনা দেখেছি, একই রকম অভিনয় করতেন? নয়। অজিতেশ বাবু কি একই অভিনয় করতেন? তারপরে রুদ্রদা যখন অভিনয় করেছেন, একটাই কি লোক, একই ক্রেয়ন? না, ওই ক্রেয়ন রোজ রোজ আমাকে পাল্টে যেত, রোজ। তারা আমাকে প্রথম থিয়েটার দর্শন সম্পর্কে, সিরিয়াস থিয়েটার দর্শন সম্পর্কে রুদ্রদা আমাকে তার সঙ্গে কাজ করতে নেয়, এবং অনেক দিন ধরে রুদ্রদার সঙ্গে কাজ করি। প্রচুর লেখাপড়া করতে বলেন, উৎসাহ দেন, অনুশীলন করতে বলেন, তার সুযোগ দেন, ট্রেনিং নেওয়ার সুযোগ দেন। অর্থাৎ একটা থিওরিটিক্যাল যে নাটক সম্পর্কে জানা ইত্যাদি বোঝা। ও প্রসঙ্গত বলি, সেই নান্দিকারে কিন্তু আমার দুজন শিক্ষক ছিল, তাদের আমি কথা ভুলবো না। একজন হচ্ছেন সৈয়দ জামিল আহমেদ, আরেকজন ভাস্বর ব্যানার্জি। এই দুজন কিন্তু দুজনেই আবার আপনার বন্ধু। আমার বন্ধু বটে, কিন্তু ওরা আমার শিক্ষক। ওই সম্মানটুকু তাদের প্রাপ্য, তারা ছিলেন। তারা কিন্তু বাংলাদেশের মানুষ। একসময় আমরা অনেকটা সময় কাটিয়েছি। মানে জামিল আমাকে 2 স্কেল ড্রয়িং শিখিয়েছে, কি করে 4 প্ল্যান করতে হয় শিখিয়েছে, কি করে আমাদের ডিজাইন করতে হয় শিখিয়েছে, কি করে আমাদের একটা ছোট মিনিয়েচার করতে হয়, থিয়েটার আর্কিটেকচার শিখতে হয়, এই গোটা প্ল্যানটা এলিভেশন হয় কি করে, সবটাই কিন্তু জামিলের কাছ থেকে শেখা। এবং তার সঙ্গে বিশ্বনাট্যের প্রচুর সেট ডিজাইনের ছবি দেখা। আমাকে ভাস্বরের সঙ্গে আমরা ইন্টারাক্ট করেছি বিভিন্ন থিয়েটারে, ইউরোপিয়ান থিয়েটারে, গ্রিক থিয়েটারে, অনেক আলোচনা হয়েছে ভাস্বরের সঙ্গে। সেইটা একটা বড় পাওনা। এবং তারপরে এই কাজটা করতে 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 একটা সময়ে আমি বিভাসদার হাতে পড়ি। আমি নান্দিপটে আসি, প্রথমে নিজেই কাজ করি, তারপর বিভাসদা দেখেন, এবং বিভাসদা তারপরে একটা কাজ করতে আসেন, এবং তার সঙ্গে যুক্ত হয়ে যাই। সেইটা আমার কাছে একটা আরেকটা অভিজ্ঞতা। মানে আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ নির্দেশক যারা আছেন, বিভাসদাকে আমি কিন্তু সামনের সারিতে রাখবো। একই সঙ্গে একটা মানুষ মুহূর্তের মধ্যে কি করে একটা নাট্য ঘটনাকে মঞ্চের ওপর রূপ দিতে পারেন মুহূর্তের মধ্যে, এবং সহজে, কোনো উত্তেজনা নেই, কোনো চিৎকার নেই, কোনো চেঁচামেচি নেই, চুপ করে বসে আছেন আর বলছেন এটা ভাবো, ওটা করো, এটা দেখো তো, এটা কি করতে, সবটা ভাবনা। এইটা আমার কাছে খুব বিস্ময়কর। কি করে পারেন তিনি। মানে এই লেভেলের নির্দেশক আমি খুব কম দেখেছি, সত্যি সত্যি বলছি, আমি খুব কম দেখেছি। এবং বিভাসদাকে আমি তখন কিন্তু প্রায় থিয়েটার থেকে সরে গেছিলাম, এটা অন্য মান অভিমান ইত্যাদি চলছিল। আমি আর বোধহয় থিয়েটারে যাবো না, টেলিভিশনের মাধ্যমে চলে যাব, ফিল্মে চলে যাব ইত্যাদি এসব ভাবছিলাম। এই মানুষটা কিন্তু আমার আরেকটা ধাক্কা দিয়ে পুরো পাল্টে দিল থিয়েটার দেখাকে, একেবারেই পাল্টে দিল। এবং একটার পর একটা থিয়েটার অভিনয় করতে শুরু করলাম, এবং অধিকাংশ প্রধান চরিত্রে অভিনয় করতে শুরু করলাম, যেটা আমি আগে কখনো করতে পারিনি। কিন্তু আগে থিয়েটারের লেখাপড়া প্রচুর করেছি, ওইটা আমার নিজেকে তৈরি করার কাল ছিল বোধহয়। নিজেকে শরীর, মন, ভাবনা পরিপুষ্ট করার একটা সময় আমাকে রুদ্রদা দিয়েছেন, আমার শিক্ষক, তিনি আমার গুরু। আর বিভাসদা আমাকে তার প্রায়োগিক রূপটাকে দেখিয়েছেন যে কি করে করতে হয়। দেখো, এই যে এইটা হচ্ছে তোমার কাজ, তুমি করো। কোনদিন কিন্তু দেখিয়ে দেননি, বলতেন না এইভাবে করো, ওইভাবে করো, কিন্তু তিনি তার প্রয়োজনটুকু, তার চাহিদাটুকু ঠিক বার করে নিতেন। অসাধারণ, অসাধারণ। আমি কি বলবো, অনেকে কষ্ট পাবেন, আমি ভাগ্যবান যে এই মানুষটার সান্নিধ্যে আসতে পেরেছিলাম বলে। যতটুকু এই যে তোমার সঙ্গে আমি কথা বলবার যে সুযোগ পাচ্ছি অভিনয় সম্পর্কে, অভিনয় নিয়ে, অভিনেতার আমার প্রস্তুতি নিয়ে, এই মানুষটা না থাকলে কিন্তু একটা পর্যায়ে আমি হারিয়ে যেতাম। সত্যি আমি থিয়েটারে থাকতে পারতাম না।
সত্যি থাকতে পারতাম। এরপর আমি অনেকের সঙ্গে কাজ করি, আমি মনোজ মিত্রের সঙ্গে খানিকটা কাজ প্রকাশ করি, ভট্টাচার্য, প্রকাশদার সঙ্গে কাজ করেছি আমার দলে। কিন্তু ওই মানুষটার অবদান আমি বিমল চক্রবর্তী যদি সামান্য এক কোনাও কাজ বাংলা থিয়েটারে করে থাকে, যদি যদি মানুষ সত্যি আমায় ভালোবেসে থাকে, আশীর্বাদ করে থাকে অভিনেতা হিসেবে, অভিনয় শিল্পী হিসেবে, মঞ্চ শিল্পী হিসেবে, তার পেছনে সবটা কিন্তু বিভাসদার অবদান। তার আগে আমার থিয়েটারের মানুষ হিসেবে চিনতেন সকলে, এটা ঠিক, এটা কিন্তু মিথ্যে নয়। তার জন্য নান্দিকারের অবদান অনস্বীকার্য। কিন্তু একজন সত্যিকারের মঞ্চশিল্পী হয়ে উঠবার যে যোগ্যতা যদি অর্জন করে থাকি, বিনীতভাবে বলছি, অর্জন যদি করে থাকি, সেইটা বিভাসদা। মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিয়েটার ডিরেক্টরস। কি অসাধারণ তার জ্ঞান, কি অসাধারণ তার সূক্ষ্ম ভাবনা, কি সহজ অথচ কি গভীর একই সঙ্গে। সেইটা এই যে অভিনয় বললেন না যে অভিনয় কি, তিনি কিন্তু সহজ করে বলে দিতেন যে তোমার কাজ এটা, এবার তুমি ভাবো কি করতে পারো। কোথাও জোরের জায়গা নেই তো, আমি দেখিয়ে দেবো কেন, আমি এটা ভেবেছি, তুমি কি ভাবো, দেখো না কি করা যায়। এই বিভাস চক্রবর্তী হচ্ছেন এমন একজন মানুষ যিনি শুধু আমাকে না, আমি শুধু আমার কথা বলছি স্বার্থপরের মতো, গোটা নান্দিপথটাকে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের গোটা দলকে দাঁড় করিয়ে দিয়েছেন। এবং তিনি আমাদের সত্যিকারের অভিভাবক, সত্যিকারের অভিভাবক, কথাটা আমি কোট আনকোট বলছি। সব করেছেন আমাদের জন্য, কি না করেছেন। কে চিনতো আমাদেরকে, কোথায় থাকতাম, থিয়েটারে কোন জায়গায় পড়ে থাকতাম। দিস ইজ কি বলে, একটা এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স ওনার সঙ্গে কাজ করা, সেটা যারা করেছেন তারা জানেন। একটা প্রশ্ন এসছে, গৌতম ভট্টাচার্য, উনি বিখ্যাত আবৃত্তিকার, প্রশ্ন করেছেন উৎপল দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকলে একটু বিব্রত যদি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। না, উৎপলদার সঙ্গে কাজ করার আমার কোনো অভিজ্ঞতা নেই। উৎপলদার সঙ্গে যোগাযোগ আমার অনেক সময় হয়েছে, অনেক উৎপলদার নাটক আমি নিয়ে এসেছি, মানে উৎপলদার না, সেটাও একটা মজা, সে কথা বলি যে উৎপল দত্তের অনুবাদ করা, অনুদিত ব্রেখটের ডি মাসনাহামে নাটক সমাধান, উনি ওটা আমি করতে চেয়েছিলাম একসময় কলেজের আমাদের রজত জয়ন্তী উৎসবে। তো ওনার কাছে অনুমতি চাইবার জন্য তখন আমি গিয়ে বলেছিলাম যে আপনার একটি নাটক আমি করতে চাই। তখন বলছিলাম আমার নাটক না, ওটা ব্রেক্সটের নাটক। আমার নাটক কেন? কিন্তু উৎপল দত্তের বহু নাটক আমি দেখেছি, সামনাসামনি গেছি, তার কথা শুনেছি, বক্তৃতা শুনেছি, তার পরিচালনায় অনেক নাটকের অভিনয় দেখেছি। তিনি সমাধান তো আপনি করেছেন? হ্যাঁ, সমাধান তো আপনারা করেছেন। হ্যাঁ, সেই অনুমতি চাইবার সময় তিনি থিয়েটার নিয়ে অনেক কথাবার্তা বলতেন। সরাসরি তার সঙ্গে আমার অভিনয় করার সুযোগ বা অন্য কাজ করার সুযোগ ঘটেনি, দেখবার সুযোগ ঘটেছে, দেখবার সুযোগ প্রচুর ঘটেছে, প্রচুর। হ্যাঁ, তিনি তার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। আমার ভয়ও লাগবে আমাদের বলতে, আমরা বলবো কি করে। আমার চোখের সামনে পড়ে আছে এবিক থিয়েটারে সুবর্ণ জয়ন্তী সংকলন, ওনার পুরোনো সব লেখা এবিক থিয়েটারে, ওনার সম্পর্কে লেখা। এগুলো মাঝে মাঝে লকডাউন পিরিয়ড চলছে না, একটু খুঁজে পেতে উল্টে পাল্টে দেখবার চেষ্টা করি, এবং অভিনেতা হিসেবে অভিনয় করবার জন্য সেগুলো খুব কাজে লাগে। অতীত অভিজ্ঞতা, ঐতিহ্যকে বারবার স্মরণ করতে হয়। কিন্তু ওই যে প্রশ্নটা তুমি করলে যে বিভাস চক্রবর্তী কি মাপের নির্দেশক, আমাদের পোড়া দেশে আমরা জন্মেছি তো তাই, কিন্তু তার সম্পর্কেও যত কম বলা যায় ততই ভালো, ভয় লাগে বলতে। এই মাপের নির্দেশক সত্যি আমি খুব কম দেখছি, খুব কম। এখন বিশিষ্টতায় ভরপুর এরকম বিশিষ্ট মানুষ নির্দেশক আমাদের বাংলাতে কম। মানে আমাকে একজন অত্যন্ত গুণী মানুষ, আমি নামটা বলবো না, তার সঙ্গে একসময় খুব কাজ করেছি বলে, তো তিনি বলেছেন যে বিভাস আমার থেকে ডিরেকশনের ব্যাপারে এক সময় লেগিয়ে আছে। মানে এই কথাটা ওই রকম একটা ব্যক্তিত্ব বলতে পারেন একজন নাট্য ব্যক্তিত্বের সম্পর্কে নির্দেশক হিসেবে
ভাবা যায় না। এবং অনেকেই জানেন না হয়তো, বিভাসদা কিন্তু অভিনেতা হিসেবেও চমৎকার, অসম্ভব বড় মাপের অভিনেতা ছিলেন। পরে আর অভিনয় করেননি বেশি। প্রথম দিকে অনেক নাটকে অভিনয় করেছেন। শোয়াইক গেল যুদ্ধে যদি কেউ তার অভিনয় দেখে থাকেন তারা বুঝতে পারবেন তিনি কি মাপের, কত বড় মাপের অভিনেতা। তা আমাদের কষ্ট হয়, আমি অনেক সময় জিজ্ঞেস করেছি আপনি অভিনয়টা আর করলেন না, বলে না না আমার দ্বারা হয় না সব। কিন্তু ওটা দেখে, শোয়াইক দেখে পাগল হয়ে গেছিলাম, কি এরকম একটা মানুষ কি করে ওইটা করতে পারে। এবং মনে রাখা দরকার একই সঙ্গে কিন্তু তিনি ওই নাটকটির নির্দেশকও বটে, তার সঙ্গে সঙ্গে অভিনয়টা করেছেন, মানে কতখানি ক্ষমতা থাকলে। হ্যাঁ, আপনি কি জানেন আমাদের কতক্ষণ চলে গেছে? মন্ত্রমুগ্ধের মতো আমাদের প্রায় 47 মিনিট চলে গেছে। আপনার অভিনীত চলে গেছে, কিভাবে চলে গেছে আমি বুঝতেই পারি নাই, আমি তো বুঝতেই পারি নাই। আপনার অভিনীত নাটকের সংখ্যা হচ্ছে 50-এর উপরে, কম হলেও সেটা এইটা নিয়ে কথা বলতে গেলে 50 রজনী তো শেষ হবে না। আমি এখন ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে এইটা আপনাকে জিজ্ঞেস করতে হয়, কারণ আপনি আমাদের দুই বাংলার নাটক সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা আছে, দুই জায়গাতেই আপনার বন্ধু স্বজন আছেন, এই কারণে আপনাকে প্রশ্নগুলা করা। সেটা হচ্ছে একসময় আমাদের যে শহুরে নাটকের যে অর্থাৎ প্রসেনিয়াম নাটকের কেন্দ্র ছিল কলকাতা, ধরে নিতেই হয় আমাদেরকে। পরবর্তীতে মুক্তিযুদ্ধ পরবর্তীতে ঢাকা কেন্দ্রিক বাংলাদেশে আপনার নবনাট্য আন্দোলন হলো এবং ঢাকা কেন্দ্রিক বড় ধরনের নাট্যচর্চা শুরু হলো। এই যে ঢাকা কেন্দ্রিক নাট্যচর্চা শুরু হলো, এখানে আপনার দৃষ্টিতে কি কি নতুন উপাদান যুক্ত হলো যেটা আপনার চোখে পড়েছে বাংলাদেশের নবনাট্য আন্দোলনে, যা কলকাতাতে ছিল না? আমি যখন থেকে বাংলাদেশের থিয়েটার দেখি, একেবারে ভিন্ন ভাবনায় কিন্তু দেখতে পাই। মানে অন্যান্য জায়গায় যেমন আমাদের ভারতবর্ষের অন্যান্য শহরে কলকাতা থিয়েটারের একটা প্রভাব আছে, অর্থাৎ কলকাতার কোনো বিখ্যাত মঞ্চ নাটককে নিয়ে তারা অভিনয় করেন এবং প্রায় কলকাতা আদলেও করেন এবং কেউ কেউ নিজের মতো করে করেন। কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার এই নাটক সেই জায়গায় লিখে করছেন না। থিয়েটার ইজ নাও অ্যান্ড হিয়ার, এর একটা কথা আছে, নাও অ্যান্ড হিয়ার। বাংলাদেশে যখন প্রথম আমরা অভিনয় নাটক, মঞ্চ নাটক দেখতে শুরু করলাম, ওই যে নাও অ্যান্ড হিয়ার এই কথাটা, এখন এবং এখানেই, যারা অগ্রণী ছিলেন বাংলাদেশের নাট্যচর্চার ক্ষেত্রে, মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যুদ্ধের পরে যারা যারা ছিলেন, তারা কিন্তু আবিষ্কার করবার চেষ্টা করলেন নতুন ভাষা থিয়েটারে তাদের মতো। এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তারা কিন্তু, তাদের সঙ্গে কলকাতার সম্পর্ক বহুদিন ধরে ছিল, এটা সত্যি কথা, কিন্তু তারা নিজের মতো করে নিজেদের মাটি থেকে খুঁড়ে একটা নতুন ভাবনায়, নতুন আঙ্গিকে, নতুন বিষয়কে কেন্দ্র করে থিয়েটার শুরু করলেন। সদ্য আলিজাকে শুরু করলেন, রামেন্দু দা শুরু করলেন, তার পরবর্তীকালে সেলিম ভাই শুরু করলেন তো নতুন নতুন করে, নতুন ভাবনা দিয়ে তারা থিয়েটার শুরু করলেন। সবটাই বৈচিত্র্যে ভরা, কোথাও কোনো বলবো যে না পশ্চিমবাংলার প্রভাব রয়েছে তার মধ্যে। একেবারে নবভাবনায়, নবরূপে বাংলাদেশের থিয়েটারে একটা ধারা শুরু হলো। এবং সেটা, আচ্ছা ধরা যাক না কীর্তন খোলা বা কেরামত মঙ্গল, হাতাদাই, এই নাটকগুলো যখন আমরা দেখেছি প্রথম, তখন মনে হয়েছে কি কখনো যে এটা ওইখানকার নয়। ওই যে নাও অ্যান্ড হিয়ার, এইখানে এখনই এই সময় দেখছি, ওই যে অভিনয়ের কথাটা আমি বলছিলাম না প্রথমে, অভিনয়টা এই সময় হয়, ওই সময় শেষ হয়। আমি দেখছি কীর্তন খোলায় জার্নিটা। এবং আমার খুব প্রিয়জন, যার বাড়িতে আমি গিয়ে দেখেছিও, ফরিদি অভিনয় করতো, অনেকে অভিনয় করতো, ফরিদি শুধু না। ফরিদি মনে আছে যাদের, অনেক ছোটরাও অভিনয় করতো, অনেক কম বয়সী ছেলে মেয়েরাও, তারাও ভালো অভিনয় করতো।
ফরিদি ছিল, সুবর্ণা ছিল, শিমুল ছিল, আফজাল ছিল, পীযুষ দা ছিলেন, হাতদাই তো আসাদের অসাধারণ অভিনয়। ঠিক এরই উল্টো দিকে আমি যখন এরিয়েল ডরফম্যানের মুখোশ নাটকটা দেখি, আবুল হায়াত ভাই, আসাদুজ্জামান নূরদা, হিমা রহমান, তিনজন অভিনয় করেন। তা ওটা তো এরিয়েল ডরফম্যানের নাটক একটা, সেইটা বাংলাদেশের প্রেক্ষিতে ওই রকম অ্যাপ্টলি অ্যাপ্রোপ্রিয়েট প্রযোজনা আমি ওই নাটকটা দেখিনি। আমি সিনেমাটা দেখেছি, অবশ্যই দেখেছি, ভয়ঙ্কর সিনেমা একটা, কিন্তু ওই নাটকটা যখন দেখেছিলাম তখন বুঝেছিলাম নাও অ্যান্ড হিয়ার এর মর্ম কি, অর্থাৎ কোন প্রেক্ষিতে এই নাটকটাকে প্রথিত করেছেন যিনি ওটাকে অ্যাডাপ্ট করেছেন। এবং সঙ্গে সঙ্গে মঞ্চের ওপর তিনজন কি অসাধারণ অভিনয়, বোঝা যায় জীবনের সঙ্গে যদি কোনো অভিঘাত না থাকতো তাহলে ওই নাটক সম্ভব হতো না। আবার সোলাইমানের প্রযোজনা অন্যরকম দেখেছি, জামিলের প্রযোজনা অন্যরকম দেখেছি। এই যে এত ভিন্ন, এত বৈচিত্র্য, এটা কিন্তু শুরু হয়েছে একেবারেই স্বাধীনতার পরবর্তী সময়কাল থেকে। তার একটা ধারা দেখো, আধার না থাকলে ওটা হতে পারে না। বীজগুলো ছিল চারদিকে ছড়ানো ছিটানো ছিল, কালে সেটা বেড়েছে আস্তে আস্তে, তারপর উক্ত হওয়া বলে, উক্ত হয়ে বড় হয়ে ডালপালা মেলেছে এবং অসাধারণ একটা বৈচিত্র্যে আমাদের বাংলাদেশের নাট্যচিত্রকে আমরা দেখতে পাচ্ছি। আর এখন তো নানান জায়গায় বাংলাদেশের প্রতিটি জেলায় গ্রামে তাদের দেশজ লোকজ শিল্পকে উৎস করে প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে, প্রচুর। আপনি মনসা নাটকের সঙ্গে যুক্ত ছিলেন বলে শুনেছি, সেটি কার লেখা? এইটা মূল লেখাটা হচ্ছে কেতকা দাস ক্ষেমানন্দের। সেইটাকে ভিত্তি করে আমাদের একজন অত্যন্ত প্রিয় এবং ভালো, খুব শক্ত মাপের কলম যার হাতে আছে, উজ্জ্বল চট্টোপাধ্যায়, তিনি আর কি নবভাষ্য দিয়েছেন। মূলটা কিন্তু কেতকা দাস ক্ষেমানন্দ আধারিত মনসা মঙ্গল। তো সেই চর্চাটা কিন্তু চলছে। হ্যাঁ, বলো বলো। না, এখানে আবার আমি আসলে আপনাকে আটকাতে গিয়ে আমার মানে মনে হচ্ছে আরো শোনা দরকার। সেটা হচ্ছে যে আপনি যে আপনার আরেকদিন হবে একাধিক দিন হবে। আরেকটা প্রশ্ন, আপনি যে নবনাট্য আন্দোলন বললেন আমাদের বাংলাদেশে এইভাবে হচ্ছে, তো এইখানে দাঁড়িয়ে আমার পরবর্তী যেটা জিজ্ঞাসা আপনার কাছে, প্রশ্ন নয়, সেটা হচ্ছে আঙ্গিক এবং বিষয় বৈচিত্র্যের দিক থেকে কলকাতার নাটক অর্থাৎ পশ্চিমবঙ্গের নাটক এবং বাংলাদেশের নাটকের পার্থক্যটা কোন জায়গাতে? পার্থক্যটা কোথায় দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি না পার্থক্য কোথায়। আচ্ছা, বিষয়গত দিক থেকে, এইটা তো আচ্ছা, বিষয় তো তৈরি হয় তার জমি থেকে, আঙ্গিকও তৈরি হয় ওই বিষয়কে কেন্দ্র করে। এইটা লোকে প্রায়শই ভুলে যায়। ওই জন্য বললাম না, নাটকের তত্ত্বকথা নিয়ে আলোচনা করতে গেলে অনেক কথা বলতে হয়। হ্যাঁ, সেই ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল থিয়েটার, তার ফোক থিয়েটার, মানে ইন্ডিজিনাস ট্র্যাডিশনাল ফোক, তারপরে ইউরোপিয়ান থিয়েটার, তার প্রভাব, এইটা নিয়ে অভিনয় তত্ত্ব, ভরত কি বলেছেন, স্তানিস্লাভস্কি কি বলেছেন, তারপরে ব্রেখট কি বলেছেন, পিসক্যাটা কি বলেছেন, মাইকেল চেকভ কি বলেছেন, এইসব নানান সব, মায়ার হোল্ট কি বলেছেন, নানান তাত্ত্বিক ব্যাপার আছে, তত্ত্বকথা আছে। কিন্তু দেখলে তো বোঝা যায় সব তখন তত্ত্ব মিলামিশা ডাইলে ভাতে মাখামাখি তরকারি দিয়ে খাইতে হয় ভাই, পরিষ্কার কথা। ওই তত্ত্বটা আলাদা করে আমরা দেখতে পাই না। বাংলাদেশে এখনো পর্যন্ত যে সমস্ত কাজ হচ্ছে, আমি বিদেশি নাটকের অনুবাদ সহ বলছি, ওখানে গ্যালিলিও তো হয়েছে, হয়নি কি? গ্যালিলিও তো আন্তর্জাতিক নাটক। এই এরিয়েল ডরফম্যানের নাটকটার কথা বললাম, মুখোশ, দ্য ডেথ অ্যান্ড দ্য মেইডেন, মূল নাটকটা, সেটা আন্তর্জাতিক মাপের নাটক, এটা হয়েছে। আবার দেশজ শিল্পের সন্ধান করে বাংলাদেশের নাট্যকার এবং নির্দেশকরা তো খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছেন, বিষয় এবং আঙ্গিক দুটোই। তা নাহলে আমি যে নাটকগুলোর নাম বললাম সেই নাটকগুলো তৈরি হয় না। কিন্তু
জয়বতী কন্যার মন বাংলাদেশের মঞ্চে আমি কিন্তু দেখেছি। চাকা সেটা কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। তাহলে সমকালকে বিন্যাস করেন নাট্যকার, সমকালকে বিশ্লেষণ করেন নাট্যকার। সেই সময়টাকে ধরে তিনি অতীতে যান, সমকালে আসেন এবং তা দিয়ে নতুন আবিষ্কার করে বাংলাদেশের নাট্য চর্চার যে প্রবাহ, যে ধারা, সে ধারাটা কিন্তু চলছে, তেমন ভাবেই চলছে। এবং গ্রামে গঞ্জে তো প্রচুর অন্য ফর্মের নাটক তৈরি হচ্ছে, সেটাও আমি দেখতে পাই, শুনতেও পাই। সেই ধারাটা কিন্তু বৈচিত্র্যপূর্ণ। প্রভাব বা ভিন্নতা তো থাকবেই, আমাদের রাজ্যেও আছে, আমাদের পশ্চিমবঙ্গেও আছে, নানান জায়গায় নানান রীতিতে আছে, নানান ভাবে আছে। বাংলাদেশেও স্বতন্ত্রভাবে তার ধারা। আর যেহেতু এখন গায়ে গায়ে দেশ, তো কতগুলো কমন বৈশিষ্ট্য আছে আমাদের মধ্যে। গানের বৈশিষ্ট্য, গীতের, আমাদের নাটকগুলো খুব গীতল, দেখবে। হ্যাঁ, আমি যদি সারি গান বা জারি গান, আলকা বা গম্ভীরা এসব কথা বলি, এই বাংলাদেশের সঙ্গে তো সম্পর্কিত। তাকে আধার করে যদি আমি কোনো নাট্য রচনা করি বিষয় করে, তা সেটা আমার সঙ্গে মিলবেই। মালদার সঙ্গে মিলবে না? মিলতে বাধ্য। বর্ডার গুলো দেখো খুব কাছাকাছি। আর পাখিটা উড়ে চলে যায় সহজে, আমাদের একটা ছাপ্পা লাগে। এইটাই যে তফাৎ, আর কিছুই তফাৎ না। না, আমার হচ্ছে, আমি যেটা আমার আগ্রহের জায়গা যেটা, সেটা হচ্ছে মিল তো অনেক, আমাদের অনেক অনেক মিল। আপনি টোস্ট বিস্কুট খাচ্ছেন, আমিও খাই। আপনি জল খান, আমিও জল খাই। আবার আমি খুঁজছিলাম আপনার কাছে অমিল গুলা কোথায়, চাচ্ছি অমিল গুলা আমার আমার আমি চাচ্ছি অমিল খুঁজছি, আমি অমিল কোথাও আছে কিনা, পার্থক্য কোথাও আছে কিনা, সেইটা ছিল। পার্থক্য তো থাকেই, পার্থক্য থাকবে না? যে কোনো দেশের তার রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কতগুলো প্যারামিটার থাকে। তো শিল্পী তো সেই প্যারামিটার গুলোকে খুঁজে খুঁজে তার শিল্প চর্চাটা করেন। ওই যে বললাম, সমাজ বিচ্ছিন্ন হয়ে করেন না, সেইখান থেকে কতগুলো বিষয় কিন্তু আলাদা। আর আমাদের এখানে ভারতবর্ষ একটা বড় দেশ, তার একটা অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এইখানে তার রীতি এবং তার শিল্পধারা যে প্রবাহ, সেটা তো ভিন্নতর। তাহলে আমাকে যদি কোনো শিল্প তৈরি করতে হয়, তাহলে আমাকে তার উপর নির্ভর করে কিন্তু করতে হবে। বাংলাদেশেও তাই, তফাৎটা ওইখানেই হয়। নিউ ইয়র্কের একটা থিয়েটার যদি তুমি দেখো আর কলকাতার থিয়েটার যদি দেখো, অমিল অনেক খুঁজে পাবে। কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের থিয়েটারে অমিল যত বেশি না খুঁজে পাবে, মিল খুঁজে পাবে অনেক বেশি। ধারার মিল, প্রবাহের মিল। আমি বিষয়ের মিল বলিনি, কিন্তু আঙ্গিকের মিল কিন্তু বলিনি, কিন্তু কোথাও একটা গভীর বিষয়গত দিকের মিল কিন্তু রয়েছে। তার কারণ হচ্ছে ভাষাটা এক, সংস্কৃতিগত মিলের এত বেশি প্রাচুর্য, তুমি সেটাকে অস্বীকার করতে পারো না, ছিন্ন করতে পারবে না। তা বলে মিল অনেক বেশি অমিলের চেয়ে। অমিল তো আছেই, পৃথক তো বটেই। এই মুহূর্তে বাংলাদেশের যা অর্থনীতির অবস্থা, ভারতবর্ষের অর্থনীতির অবস্থা কি এক? তা তো নয়। কিন্তু আমাদের খাদ্যাভ্যাস, আমাদের চলন, আমাদের বলন, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি একটা প্রবাহের মধ্যে রয়েছে দীর্ঘকাল ধরে, নতুন করে নয়। হ্যাঁ, কিন্তু তারই মাঝখানে কোন একটা নতুন কিছু আবিষ্কারের প্রচেষ্টা যেমন আমাদের এখানেও হচ্ছে, তেমনি বাংলাদেশের নাট্য চর্চার মধ্যেও আছে। সেটা কিন্তু অস্বীকার করে লাভ নেই। রাজশাহীতে গ্রামে যে থিয়েটারটা এখন ঘটে, বা সিলেটে গ্রামে যে থিয়েটারটা এখন ঘটে, ঢাকার রাজধানীতে কিন্তু সেরকম থিয়েটার এখন হয় না। একটু তফাৎ হবেই, হবেই, হতে বাধ্য। এই অমিলটা দেখতেই পাই, অবশ্যই পাই। বলো নেক্সট। সামগ্রিক একটা প্রশ্ন, সামগ্রিক। হ্যাঁ, সেটা হচ্ছে, ইদানিং আমরা কিছু অভিযোগ পাই, অনেকেই বলেন যে নাটকে, আমাদের মঞ্চ নাটকের ক্ষেত্রে নতুন নতুন উপাদান যোগ হচ্ছে কম, নাটকের ভিতরে ইন্টারাকশনটা কম হচ্ছে, এই কারণে নাটকের দর্শক কমে যাচ্ছে। আপনি কি এর সাথে একমত, অথবা এখানে কি আপনার কোনো ব্যাখ্যা আছে? দেখো, আমরা নিজেদের অক্ষমতাটাকে জনগণের উপর চাপিয়ে দিই। আমরা পারিনি নাটকের দর্শককে আমাদের প্রেক্ষাগৃহে নিয়ে আসতে। এইটা স্বীকার করতে অসুবিধাটা কি আছে?
আমাদের বিফলতাটাকে স্বীকার করতে হবে। যখন অনেক লোক আমাদের বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে প্রচুর গিয়ে দর্শক ভিড় করতো, তখন খুব ভালো লাগতো। আর এখন শিল্পকলা একাডেমিতে খুব কম লোক হয়, কোনো একটা বড় নাটকের হয়তো, ভালো নাটকের হয়তো, তাই লোকে যায় কম। তার জন্য আমি লোককে দোষ দেবো না, কোথাও আমাদের ভুল হচ্ছে, আমাদের ভুলগুলো অনুসন্ধান করা দরকার। মানুষকে অশ্রদ্ধা করার কোনো মানে হয় না, দর্শককে অশ্রদ্ধা করার কোনো মানে হয় না। তারা হয়তো নিশ্চিতভাবে স্বাদ পাচ্ছেন কম, এক। দুইয়ের সঙ্গে কিন্তু কতগুলো সামাজিক পরিবর্তনের বিষয়গুলো মাথায় রাখতে হবে। গত 10-20 বছরে যত দ্রুত পরিবর্তন হয়েছে সমাজ এবং বিশ্ব রাজনীতি, অর্থনীতি, তার প্রভাব কিন্তু আমাদের বাংলা থিয়েটারে এসে পড়েছে। সেগুলোকে অস্বীকার করে কোনো লাভ নেই। তার সঙ্গে লড়াই করে মানুষকে প্রেক্ষাগৃহে নিয়ে আসাটাই আমাদের কাজ, বৈচিত্র্য দিয়ে আকর্ষণ করাই আমাদের কাজ। যে থিয়েটার আমায় আকর্ষণ করেছিল, এবার মানুষকে আমি আমার সেই শক্তি দিয়ে আকর্ষণ করে মঞ্চে নিয়ে আসবো। অভিনেতার কাজ কি তাই? উৎপল দত্তের সময় বহু লোক টিকিট না পেয়ে ফিরে যেত, নান্দিকারের সময় বহু লোক টিকিট না পেয়ে ফিরে যেত। সেই টিকিট না পেয়ে ফিরে যাওয়ার মতো অবস্থা তৈরি করতে হবে তো আমাদেরই। তার সঙ্গে সমস্ত নাট্যকর্মীদের কিন্তু সম্পর্ক থাকতে হবে। সে নাট্যকারী হোক বা নাটককার, যাই বলি না কেন, অভিনেতা, নির্দেশক, সঙ্গীত আয়োজন করেন যিনি, তিনি মঞ্চসজ্জাকার, সকলকে মিলে এই সন্ধান করতে হবে যে কেন দর্শক সংখ্যা কমছে, কেন আমাদের দিক থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। দর্শকরা কিন্তু ভালো জিনিস এখনো চায়, এটা আমি বিশ্বাস করি। আমাদের ব্যর্থতা হচ্ছে হয়তো কোথাও, আমরা লোককে ততটা কাছে নিয়ে আসতে পারছি না, এবং তার অনেকগুলো কারণ আছে, সেগুলো অনুসন্ধান করা, সেটা আগে অনুসন্ধান করা দরকার। যেটা বললাম যে গোটা পৃথিবী পাল্টে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা তাল মেলাতে পারছি না, আমরা যেতে পারছি না, আমরা হাঁটছি হয়তো একটু স্লো, পৃথিবী অনেক দ্রুত হাঁটছে, সমাজ অনেক দ্রুত হাঁটছে, এটা হতে পারে। সঠিক একটা কারণ নয়, অনেকগুলো কারণ। নেক্সট। আপনার সেই বিশ্বাসের উপরে, আপনার সেই আস্থার উপরে আস্থা রেখে আমরা কাজ করতে চাই আপনাদের ছায়াতলে থেকে। আজকে 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে এবং আমার স্থির বিশ্বাস আমাদেরকে যদি আপনি সময় দেন, আমরা আবারও আপনার সাথে বসবো, একাধিকবার বসবো। আপনার কাছ থেকে আমাদের নেয়ার অনেক কিছু আছে। আপনার সাথে বসতে গেলে আমাদের আরো প্রস্তুতি নিয়ে বসতে হবে। সেই প্রস্তুতি নিয়ে আপনার সাথে আমরা বসবো, বারেবারেই বসবো। আপনার সাথে থিয়েটার করতে চাই, আপনাকে নিয়ে আজকের মতো আগামীকালকে থিয়েটার করতে চাই। আর দাদা, আপনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, কৃতজ্ঞতা বলবো না, এটা আমাদের দাবির জায়গা। এই দাবির জায়গা থেকে আপনাকে বলেছিলাম, আপনি এসছেন, আপনি আবারও আসবেন। তবে আজকে আমাদের পক্ষ থেকে আপনার জন্য নিবেদন আছে, সেটা যদি আপনি গ্রহণ করেন। বলুন, বলো বলো, এই চলে আসে, বলো বলো। আমাদের আজকের অতিথি বিমল চক্রবর্তীর প্রিয় একটি কবিতা, অমিয় চক্রবর্তীর লেখা চিরদিন। আমি যেন বলি আর তুমি যেন শোনো, জীবনে জীবনে তার শেষ নেই কোনো। দিনের কাহিনী কত, রাত চন্দ্রাবলী, মেঘ হয় আলো হয়, কথা যাই বলি। ঘাস ফোটে, ধান ওঠে, তারা জলে রাতে, গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে। দুঃখের আবর্তে নৌকো ডোবে, ঝড় নামে, নূতন প্রাণীর বার্তা জাগে গ্রামে গ্রামে। নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো, আমি যেন বলি আর তুমি যেন শোনো। তুমি যেন বলো আর আমি যেন শুনি, প্রহরে প্রহরে যায়
কল্পজাল বুনি। কুমুদ কলহার ভাসে থই থই জলে, কোথা মাঠ ফেটে যায় মারির অনলে। আঙিনায় শিশু খেলে, ফুলে ধরে মৌ, তুলসী তলায় দীপ জ্বালে মেজ বউ। সানাই বাজানো রাতে হঠাৎ জনতা, বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা। মানুষের প্রাণে তবু অনন্ত ফাল্গুনি, তুমি যেন বলো আর আমি যেন শুনি। ধন্যবাদ। দাদা ভালো হ্যাঁ, বলো। থাকবেন, হ্যাঁ, নিরাপদ থাকবেন। আজকের মতো বিদায় বলবো না, শুভরাত্রি। আপনার সাথে আরো আরো বারে বার বসার আগ্রহ জন্মে গেল। আপনার হ্যাঁ, কথা আসলেই আমাদের জন্য। না আসলে কি থিয়েটারের তাত্ত্বিক আলোচনার চেয়ে আমার মনে হয় এই সব আলোচনা করলে একটু বেশি ভালো হয়। অনেক গুণী মানুষ আছেন যারা তত্ত্ব নিয়ে বলবেন, অবশ্যই বলবেন, আমাদের পড়তে হবে অভিনেতা হিসেবে। কিন্তু অভিনেতা হিসেবে কতগুলো অনুভবের কথাও কিন্তু বলা উচিত। মানে আমি ট্রেনিং সেশনে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু একটা সময় যখন মাস কমিউনিকেট করবো আমি, তখন কিন্তু এইভাবে কথা বললে হয়তো বলবে দূর এই কি আবার জ্ঞান দিচ্ছি, আবার এই করতে হবে, এগুলো তো জানি, লেখা আছে, বই পড়ে নেবো। এই রসিকতা করে বলা হয়। আমি হয়তো কোনো উপন্যাস কাউকে পড়তে দিয়েছি, একটু মোটা উপন্যাসটা, অনেকদিন আগেই হয়েছে, আমি তখন লাইব্রেরির দায়িত্ব আমার পাড়ার ক্লাবে। তো আমি গজেন্দ্র মিত্রের কলকাতার কাছেই বলে একটা উপন্যাস, অসাধারণ উপন্যাস। আমি বললাম কি এইটা একজনকে বললাম এটা পড়, আমার পড়া আছে, আমি লাইব্রেরির জন্য এনেছি, ভালো। পড়লো না। তো অনেকদিন পর আবার, তখন একটু টেলিভিশন খুব রমরমা হচ্ছে, তখন আমি বললাম যে এই কি রে, বইটা পড়েছিস? তোকে বলেছি না মনে আছে অনেকদিন আগে কলেজ লাইফে? বলে কি ও তো সিরিয়াল হবে, আমি পড়ে নেবো, দেখে নেবো। উপন্যাসটা পড়লো না, এবং সারপ্রাইজিংলি সেইটা কিন্তু টেলিভিশনে হলো। এই কলকাতার কাছেই দেখি হঠাৎ একদিন টেলিভিশন হচ্ছে। আমি বললাম দেখেছো, মানে যিনি ওটা তুলেছেন কাজটা করার জন্য, সেটা কিন্তু ভালোই কাজ। মানে হয়ে গেল তো, পূর্ব পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস, অত দুটো খণ্ডে উপন্যাস। আমি তাতে মোজাম্মেল হকের অভিনয়টা করতাম, মামুন ভাই যার নাম। তো সেটা অত মোটা উপন্যাসকে পড়ার ধৈর্য নাই আমাদের মধ্যে, যারা অনুসন্ধান করি, থিয়েটারে কাজ করি, তাদের আমাকে সুনীলদাও বলেছে যে তোমার এটা করছো বলে অনেক পাঠক হয়তো বেড়ে যাবে তোমরা। কিন্তু এমনিতে কেউ পড়তো না। সুমনের তিস্তাবারের বৃত্তান্ত যখন করা হয়, তার আগে ওটা একাডেমি অ্যাওয়ার্ড উইনার, দেবেশ রায়ের লেখা। কিন্তু সুমন যখন তিস্তাবারের বৃত্তান্ত করে, তখন ওই উপন্যাসটা সবাই পড়তে আরম্ভ করে, তার আগে উপন্যাসটাকে পড়েনি। এরকম হয়। তাই জন্য বলছি এই যে অভিনয় সম্পর্কে তত্ত্ব কথা, তাত্ত্বিক চর্চার জায়গা অবশ্যই আছে, সেটা অন্য একটা ভিন্ন ক্ষেত্র। কিন্তু একটা মানুষকে থিয়েটার কেন তাড়না দিয়েছে, তাড়িত করেছে, সেই ভাবনাটা কিন্তু এক্সচেঞ্জ করা খুব দরকার। মানে সেইটা আমি নূর ভাইকে ভাবি যে এরকম একটা অসাধারণ অভিনেতা, আর অভিনয় করেন না। আবুল হায়াতকে আমি অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা বলি এই সময়। আমি এদের সঙ্গে কাছাকাছি গেছি। আলী জাকের মতো একটা ডিরেক্টর, রামেন্দুদার মতো একটা মানুষ, সেলিম আলদিনের মতো একটা নাট্যকার, যদি এরা খুব তাড়াতাড়ি চলে গেছে। ফরিদির মতো, আমি বলবো ফরিদি বাংলাদেশের থিয়েটারের একটা বিস্ময়। সোলায়মান, কি অসাধারণ ক্ষমতা। জামিলা আহমেদ, ভাবা যায় না। মানে এইরকম সব রত্ন খচিত বাংলাদেশ, তারা কি ভাবছে রাসেল এটা ইউসুফ নিয়ে? বাচ্চু, হ্যাঁ, রাসুল ইসলাম আসাদ। এখন 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 তো ওরা অনেক নতুন নতুন ছেলেরা এসছে। হ্যাঁ, আসাদ তো দেখো, আসাদ ফিল্মের লোক, মঞ্চের লোক, কন্টিনিউয়াসলি এই কাজটা করে। ও ফিল্মেও বড় অভিনেতা, মঞ্চেও বড় অভিনেতা। পীযুষ দাও তো করে, পীযুষ দা তো মঞ্চেও করে, টেলিভিশনেও করে। আফজাল জানি না করে কিনা এখন বেশি। হিমু টিমু ছিল অনেক ছোট বয়সে, টিপু ছিল, হিমু ছিল। ঢাকা থিয়েটারের অনেকের সঙ্গে আমার খুব বেশি পরিচয় ছিল।
বেশি, সবচেয়ে বেশি। বা ধরা যাক মামুনুর রশিদ কিছুদিন আগে জন্মদিন গেল। মামুনুর রশিদ দাদা তো এই সারাটা জীবন তো থিয়েটার নিয়ে কাটিয়ে দিলেন। পশ্চিমবঙ্গে এই যে একটা সময়ে বাংলাদেশের নাটকগুলো আসতে শুরু করলো কেন? ওই যে তুমি বৈচিত্র্য কথা বলেছিলে না, অমিলের কথা বলেছিলে না, ওই অমিলটা কি এবং কেন ওই অমিলটা দিয়ে আরেকটা বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠলো নাটকগুলো? তাহলে প্রাচ্য নাটকটা কলকাতায় কিন্তু করলো কৌশিক সেন। লেখাটা তো সেলিম আল দিনের, বাংলাদেশের লোক। সেই নাটকটা কলকাতায় অভিনীত হলো এবং সেই নাটকটার সূত্রে আমি বহুবার যাতায়াত করেছি ওদের দলে, রিহার্সালে ইত্যাদিতে। আমার ভালো লাগতো প্রসেসের মধ্যে যাওয়া। ওই যে বললেন না অভিনেতা কেন? আমি অভিনয় করছি না ওই নাটকটা, কিন্তু রিহার্সাল প্রসেসটার মধ্যে আমি থাকতে চাইছি, ওই নিজেকে আবিষ্কার করার জন্য। যে এই ধরনের নাটকে যদি হয়, তার অভিনেতা যদি আমি হই, তাহলে আমাকে কোন পদ্ধতিতে এগোতে হবে? স্তানিস্লাভস্কির পদ্ধতিতে, না ব্রেখটের পদ্ধতিতে, নাকি আমাদের ভরতের নাট্যশাস্ত্রে যে 4 রকম অভিনয়ের কথা বলা হয়েছে, অথবা নাকি একটু ডিভিয়েট করে মাইকেল চেকভ কিছু বলেছেন, বা বায়োমেকানিজম নিয়ে হ্যারল্ড কিছু বলেছেন, এইসবের মধ্যে দিয়ে, মানে কোন মধ্য দিয়ে? পাশ্চাত্য নাট্য দর্শনের মধ্যে দিয়ে যাব, নাকি প্রাচ্যের নাট্য দর্শনের মধ্যে দিয়ে যাব? আমার কিন্তু এখনো বিশ্বাস আমরা পশ্চিমী নাট্য দর্শনের উপর অনেক বেশি নির্ভর করছি। আমরা কিন্তু আমাদের নাট্য দর্শন থেকে একটু বিমুখ। ওই যে মানুষ আসছে না বলছি, আমার এখনো দৃঢ় বিশ্বাস মানুষ যদি নিজের জীবনের একটা ছবি দেখতে পায় মঞ্চে, নিজের দুঃখ, নিজের বেদনা, নিজের আনন্দ, নিজের হাহাকার, নিজের কষ্ট, নিজের স্বপ্ন ভঙ্গ হবার বেদনা, সব যদি দেখতে পায় মঞ্চে, মানুষ আসবে। আমরা হয়তো সেটা দেখাতে পারছি, আমরা বড্ড বেশি ওই প্রসেনিয়ামের মধ্যে ঢুকে গেছি। আমরা কোনো চণ্ডী মণ্ডপ খুঁজে পাই না যেখানে আমরা অভিনয় করতে পারি। চণ্ডী মণ্ডপের পেছনে ব্যাকগ্রাউন্ড করে বিসর্জন হচ্ছে আমাদের দেশে, রাজ্যে। আমার বাড়ির ঠিক কাছেই আজ কালকে সকালবেলা 12 তারিখ হবে, কালকে সকালবেলা তোমার একটা লাইভ আছে তোমার বলে আমি দেখতে যেতে পারবো না, কিন্তু আমার থেকে কম বয়সী অনুজরা করছে স্পেসে। আমরা খেলছি না, আমরা ভাঙাচোরা করছি না, কিন্তু 71-এর পর থেকে সংস্কৃতির চর্চা যে গতিতে আরম্ভ হলো নতুন বাংলাদেশে, যেমন দেশটা জেগে উঠলো, তার সংস্কৃতিটা জেগে উঠলো, তার সম্পদগুলো আমাদের মধ্যে বিতরণ করতে লাগলো সব গুণী মানুষেরা। সেইটার কোথাও বোধহয় একটু কোথাও ধাক্কা লেগেছে, কোথাও লেগেছে, আমাদের এখানেও লেগেছে, ওখানেও লেগেছে। সেইটা আবার নতুন করে আবিষ্কার করতে হবে। বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল কিছুদিন আগে। বাচ্চুদা আসেন তো কলকাতায় মাঝে মাঝে, দেখা হয়, হ্যাঁ, বকাঝকাও করেন, ভালোবাসেন। তো দেখেছি তো বাচ্চুদার অসাধারণ ডিরেকশন। বাচ্চুদা তো অভিনয় করেন না, নিজে অভিনয় করেন না। একটা নাটকে কোন একটা নাটকে একবারের জন্য আমি অভিনয় করতে দেখেছিলাম, ঠিক মনে করতে পারছি না আমি কোন নাটকটা। একটা ছোট্ট সিনে ঢুকে চলে গেছে, করেন না। শিমুল তো করেছে, বিনোদিনী করেছে শিমুল একক। সুবর্ণা মুস্তাফা, কি অসাধারণ অসাধারণ অভিনয় আছে ওর মঞ্চে। সেইগুলো তো আমার মনে হয় আরেকবার আমাদের বোধহয় একটু যাচাই করে নেওয়া দরকার যে আমরা কোন রাস্তায় হাঁটবো। আমরা দেশজ সংস্কৃতিকে নতুন ধারায়, নতুন ভাবনায় কর্ষণ করে নতুন রীতিতে থিয়েটার আঙ্গিনাকে ফুলে ফলে পরিপুষ্ট করব, তার সুগন্ধ ছড়িয়ে দেবো চারদিকে, নাকি ওই এক ধারায় মধ্যে থেকে ক্লান্তিকর একঘেয়ে বিদেশি অনুবাদ বা অ্যাডাপ্টেশন এটা করে করে যাব? মানুষের থেকে দূরত্ব মনে হয় এইসব নাটকগুলো, অনেক দূরের মনে হয়। সেইটা একটু ভাবতে হবে, সেটা আমাদেরও সমস্যা। এমন নয় যে আমার এখানে আমরা খুব সুখে আছি, এমন নয়। থিয়েটার কোন কালে সমাজে সমাদৃত হয়েছে বলো? খুব নামটাম করলে
ঠিক আছে, আমার বাড়িতে যদি আমার বউ না খায় থাকতো, থিয়েটার হয়ে যেত। আমি বুঝতে পারছো কি করো? হ্যাঁ, আমার আমার বিয়ের সময় জিজ্ঞেস করছে ওলায় কি করে, আমি বললাম থিয়েটার করি। না না, আর কি করো? আরে বললাম আমি থিয়েটার করি। না না, সেটা জিগাই না, মানে আর কি করো? ধরুন আমি তো থিয়েটার করি বলছি। মানে থিয়েটারটা কোনো কাজের না। থিয়েটার যদি বলতাম ইঞ্জিনিয়ার, যদি ডাক্তার, পেশাদার শিক্ষক, তবে কিন্তু হতো। থিয়েটার তো সমাজেই অগ্রাধিকার পায়নি। এই জন্য দুঃখ করো না জুয়েল, কিন্তু তুমি একটা বড় কাজ করছো, এটা মাথায় রাখো। সেই কাজটা হচ্ছে সমাজে থেকে একদল জ্যান্ত মানুষের সঙ্গে প্রতি মুহূর্তে ইন্টারাক্ট করতে পারছো কতগুলো পদ্ধতির আবিষ্কারের মধ্য দিয়ে। একটা নাটক লাগে, একটা বোধ লাগে, একজন নির্দেশক লাগে, অথবা লাগে না, আমি নিজেই নির্দেশক, অথবা একটা গান লাগে, সেই গানটাকে আমি ট্রান্সফর্ম করবো থিয়েটারের মধ্যে, এবং প্রতিদিন সে গানটা গাইবো, আমার সামনে কিছু লোক শুনবে, দুঃখ পাবে, আনন্দ পাবে, যন্ত্রণা পাবে, আমাকে রিজেক্ট করবে, কিন্তু আমি পরের দিন আবার সেই কাজটা করতে 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 আমি মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবো। এই প্রতি মুহূর্তের লীলা, এই যে চলে না পর্দার অন্তরালে লীলা, এটা আবিষ্কার করাটাই থিয়েটারের অভিনেতার কাজ। তার জন্য অনেক তত্ত্ব আছে, সেগুলো পড়তে হয়, জানতে হয়। তত্ত্ব না জেনে কাজ করতে গেলে মাস্তানি করা হয়, উৎপলদা বলতেন। মাস্তানি করার দরকার নেই, তত্ত্বটা জেনে নাও ভাই, কিন্তু তারপর ভাঙাচোরা করো, ভাঙচুর করো, তাহলে তো বুঝতো। তোমাদের এই বাংলাদেশের যে নাটকগুলো রচিত হয়েছে, বড় বড় নাটকগুলো, আমাদের রচনার যে রীতিটা, সেটা দেখলেই বুঝতে পারবে কত ভাঙাচোরা হয়েছে, কত ভাঙচুর। ওটা কিন্তু আগের পশ্চিমী ধাঁচের লেখা নয়, লেখাটাই ধাঁচটাই ভাঙাচোরার মধ্যে। সেই জন্যই তো থিয়েটার এত মূল্যবান, সেই জন্য তো থিয়েটার আমার এত প্রিয়, এত জ্যান্ত। আমি তো একটা পলিটিক্যাল স্লোগান দিতে পারবো না, 5 জন মানুষ আসবে না, ধর আবার সে এক কথায় ইনকিলাব জিন্দাবাদ, কি দরকার আছে? কিন্তু আমি যদি তোমার আমার মধ্যে একটা অর্থনৈতিক সংকট নিয়ে এই সময়ের একটা নাটক করি, তুমি, জুয়েল আর বিমল চক্রবর্তী, দাদা এবং ভাই, একই সংসারের, একটা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে, গোটা বিশ্ব সংকট অর্থনৈতিক সংকটের সঙ্গে জড়িয়ে দুজনের একটা তর্কাতর্কি হচ্ছে, তাহলে কিন্তু আমি এই সময়ের কথা, সেটা বাংলাদেশ, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে চলে যায়, কোথায় চলে যায় কেউ জানে না। তখন সেটা স্লোগান হয় না, তখন সেটা রাজনৈতিক চেতনার জায়গাতে যায়। আমরা সেটাই ভুল করি। আমরা ভাবি যে দুজন লোক বসে বসে কথা বললে বোধহয় নাটক হয় না, ভুল। ডিসকাশন ইজ অলসো আ প্লে। যদি সত্যি সত্যি ডিসকাশন করতে পারি না, তাহলে সেটাও নাটক হয়ে ওঠে। খালি লাভ দিলাম আর ঝাঁপ দিলাম, তাদের নাটক হয় না, ওটাও দরকার। ওই যে আঙ্গিক অভিনয় ভারতের নাট্যশাস্ত্রে আছে, শরীর, সেটা আছে, সেটাও দরকার। কিন্তু আমি বলবো যে দুজনের সঙ্গে কথা বলছি, দুজন মানুষ একটা গভীর সংকট নিয়ে, আজকের সময়ের সংকট নিয়ে, যদি সত্যি সত্যি আমি অনুভব করি অভিনেতা হিসেবে যে এই সংকটটা শুধু আমার না, এই অভিনয় চরিত্রটার এবং সঙ্গে সঙ্গে মানুষের। জুয়েলও যদি মনে করে যে না, দাদা যা বলছে সেটার মধ্যে সত্য মিথ্যা আছে কিনা একটু যাচাই করে নি, লড়ে যাই, এই লড়াইটাই তো আমরা করবো। এই লড়াই করতে করতে আমরা একটা রাস্তায় হাঁটতে হাঁটতে একটা সত্যের রাস্তায় হাঁটবো। আমি বললাম ওই যে দ্যাট which leads us to find out what is truth. সত্যের পথে অগ্রসর হওয়ার জন্য আমাকে তাড়িত করে, তাই জন্য আমি অভিনেতা, সেইটাই আমার অভিনয়। তাছাড়া আমি কিসের অভিনেতা, কেন অভিনয় করবো? মানে গান গাইতে পারতাম, কবিতা লিখতে পারতাম। অনেকে বলে আমি পারি না বলে হয়তো করিনি, আমি নাটক খুব পারতাম নাকি? ওটা চেষ্টা করলে হয়তো পারতাম। এটা হয় না, এটা হয় না। এক একজনের থাকে ইচ্ছে, একটা মনের মধ্যে তাগিদও থাকে, এটা ঘটনা। আমি প্রথমে জীবন তো ফিল্ম অভিনেতা হিসেবে ভেবেছিলাম, আমি এই থিয়েটার করবো না, ফিল্মে অভিনয় করবো।
তারপর দেখলাম যে না, ওটার চেয়ে এটা আমি বেশি অনেক স্বচ্ছন্দ, আমি থিয়েটারে বেশি প্রাণ পাই। আমি ফিল করি না তা বলছি না, কিন্তু প্রায় প্রাণটা আমি অনেক বেশি পাই। এই যে আমি তোমার সঙ্গে দেখো, তুমি অনেক দূরে সিলেটে, তোমার মুখ চোখ সমস্ত আমার কাছে উদ্ভাসিত হয়ে এসছে। আমি তোমার প্রত্যেকটা মাসলকে বুঝতে পারছি যে তুমি আমার সম্পর্কে নিশ্চয় কিছু একটা ভাবছো, কেন দাদা এত কথা বলছে, কি কারণে বলছে। সত্যি জুয়েল, একটা কথা বলি, যে আমি এত কথা বলছি না, আমি অভিনয়ের তত্ত্ব কথা না বলে নিজের জীবন অভিনেতা হয়ে ওঠার জন্য এত কথা বলছি না। আমার যন্ত্রণা, আমার ক্রোধ, আমার রাগ, আমার জিজ্ঞাসা, আমার তোমার প্রতি ভালোবাসা, তোমার পরিবারের প্রতি ভালোবাসা, বাংলাদেশের সমস্ত নাট্যবাদী দর্শকদের প্রতি আমার ভালোবাসা, আমার ঐতিহ্য যারা আছেন বাংলাদেশে তাদের প্রতি আমার আকর্ষণ, এই সময়ে তারা কি অবস্থায় দাঁড়িয়ে আছে, আমার থিয়েটার দিয়ে তো সেটা আমি অ্যাড্রেস করব নাকি? তা থেকে যদি আমি বিযুক্ত হয়ে যাই তাহলে কিন্তু খুব কঠিন কাজ। আজকে এই অতিমারির সময়ে আমাদের থিয়েটারের মানুষরা কেমন আছে, এটা নিয়ে তো থিয়েটার হওয়া উচিত। এখনো কিন্তু দুজন লোক দাঁড়িয়ে গাছতলায় অভিনয় শুরু করতে পারলো না। সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই করতাম, আবিষ্কারই করলাম না। আমি মাস্ক পরেই করতাম, মাস্ক থিয়েটারই হয়ে উঠতো, আবিষ্কারই করলাম না। এই যন্ত্রণাটা আমার আছে। আমার পরিবেশ, আমার চারদিক সে পারমিশন আমায় দেয়নি। অথচ দেখো আমাদের এখানে টেলিভিশন ইন্ডাস্ট্রি খুলে গেছে, সিনেমা ইন্ডাস্ট্রি খুলে গেছে, থিয়েটার নিয়ে কেউ ভাবলোই না, অভিনেতাদের নিয়ে কেউ ভাবলো না, মঞ্চাভিনেতাদের নিয়ে কেউ ভাবলো না। ওইদিকে অনন্ত হীরার দাড়ি বেড়েই যাচ্ছে দেখি ফেসবুকে, বসে থাকে গালে হাত দিয়ে। আর তুই বসে আছিস কেন, কি করবি? হ্যাঁ, ওদিকে কামারুদ্দিনের দেখলাম, কি কামাল ভাই দেখলাম কথা বলছি ওদের সঙ্গে। উম, কি কি করতে হবে, এত কিছু আমাদের জন্য ভাববে সরকার? মঞ্চাভিনেতাদের জন্য কেউ কিছু ভাববে না? এই যন্ত্রণাটা তোমার সঙ্গে আমি শেয়ার করতে পারছি, কিন্তু দেখো এই যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, আর তোমার এর মাধ্যমে কত মানুষ দেখতে পাবে, এইটা এখন হয়তো দেখতে পাবে না, এটা তুমি বদমাইশি করে আমার সঙ্গে রেকর্ড করে রাখছো আমি জানি, পরে ব্যবহার করবো। না, এখনো দেখছে, মানুষ দেখছে, অনেক মানুষ দেখছে, তাই অনেক মানুষ দেখছে, লাইভ হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, লাইভ হচ্ছে, হ্যাঁ। এবং সেই জন্যই আমি বলছি যে আহ, অভিনয়, এই জন্যই আমার অভিনয় টানে, আমি এই জন্যই অভিনেতা হতে চেয়েছি, বারবার বলছি। আমার যদি আমাকে একটা প্রশ্ন করেছিল একবার যে তুমি কি করতে চাও, আমি বললাম জুন গোলাপের মতো ফুটতে চাই, মানে রোজ ইন জুন, তার ফোঁটা দেখবে পারফেক্টলি ফুটে আছে গোলাপটা, সমস্ত পাপড়িগুলো একেবারে পারফেক্টলি ব্যালান্সড, সব রং তার আকার সব নিয়ে আমি ওই রকমই, আমার আমার হৃদয়টা সেরকম তৈরি হোক, তার রং, তার আকার, তার ঘ্রাণ, সুগন্ধ, সৌন্দর্য, আমার ভেতরে সবটা নিয়ে আমি মানুষের কাছে যেতে চাই। সেই কারণে আমি বলেছিলাম আমি জুন গোলাপের মতো ফুটতে চাই। এটা হয়তো খুব অ্যাবস্ট্রাক্ট শোনাচ্ছে কথাটা, কিন্তু সত্যি সত্যি তুমি যদি বলো, মানুষ তো সেটাই চায়। মানুষ সুন্দর দেখতে চায়, সুন্দর হতে চায়। সুন্দর হওয়াটা যায় যদি থিয়েটারটাকে হৃদয় দিয়ে অনুভব করতে চাই, মন থেকে যদি, হৃদয় দিয়ে যদি আমি থিয়েটার করি, ভালোবাসি সত্যি সত্যি, কোন রকম ভড়ং না করে এবং কোন রকম ধান্দা না করে, খারাপ শব্দটা কোট আনকোট বলছি, এবং সত্যি সত্যি আমার যদি সেরকম জোর থাকে দর্শনের, তাহলে কিন্তু তুমি ওই সৌন্দর্যটাকে অনুভব করতে পারবে। যদি তোমার জীবনে নাও পাও অভিনেতা হিসাবে, তুমি হয়তো সেই সম্মানটা বা সেই খ্যাতিটা পেলে না, এটাও হতে পারে। অনেক লোক, অনেক অভিনেতা, বড় বড় অভিনেতা আমাদের, তারা, আমি বলি এটা, মানে তারা চলে গেছেন আনওয়েভড, আনসাং, আনঅনার্ড। তাদের জন্য কেউ গান গায়নি, তাদের জন্য কেউ দুটো চোখের জল ফেলেনি,
তাদের কেউ সম্মান জানায়নি, দরকার নেই। থিয়েটারকে ধারণ করে হৃদয়ে তারা চলে গেছে, দিয়ে গেছেন। তো প্রতিদান চায় না থিয়েটার, থিয়েটার নগদ বিদায়। এই বললাম, ওই মুহূর্তে তৈরি, ওই মুহূর্তে শেষ। তুমি ভাবো তো, 2 ঘন্টার পরিসরে আমরা কি না করি, কি ম্যাজিক দেখাই। নিশ্চয়ই এখানে আলোচনা হয়েছে ম্যাজিক ইফ, ইমোশনাল মেমোরি, হয়েছে না? নিশ্চয়ই আলোচনা হয়েছে। তোমরা সিরিয়াস লোক, হয়েছে। আমি জানি হয়েছে। তাহলে ভাবো তো, ট্রান্সফরমেশন গুলো কি করে হয়, কি অনুশীলন করতে হয়, কি মেমোরি আনতে হয়, কি মানে সিরাজদৌল্লা কি ভাষায় কথা বলতো তুমি জানো? আমি জানি না। যে ভাষায় কথা বলতো, আমি কি সিরাজদৌল্লা নাটক সেই ভাষা দেখাই? আমি ডিএল সিরাজদৌল্লা করি, তাই না? সে বাংলা ভাষায় সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা বাংলা ভাষায় কথা কইতেছে। সিরাজদৌল্লা বাংলা ভাষায় কথা বলছে, এটা পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে সিরাজদৌল্লা নাটকের মর্মবস্তুটা কি সে বলছে সিরাজদৌল্লা হয়ে। এই রহস্য তুমি কোন শিল্পে পাবে বলো তো? কোন শিল্পে পাবে না, কোন শিল্পে না। ওই সাত্ত্বিক অভিনয়ের যে যদি চূড়ান্ত রূপ যদি কেউ বার করতে পারেন, তিনি একমাত্র সত্যিকারের শ্রেষ্ঠ অভিনেতা। যেটা শম্ভুদা, গিরিশ ঘোষ, শিশির বাদুড়ি, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এরা সব পেরেছেন, এরা পারেন, পেরেছেন। আমি আমি কিছু এদের তো কিছু অভিনয় আমি দেখেছি। তা আমাদের যে ওই সাত্ত্বিক অভিনয়ের যে চরম প্রাপ্তি, আমি বলছি অন্য লোক যে পারেনি তাকে বলছি না, আমি উইথ অল ডিউ রেসপেক্ট তাদের সম্মান দিয়েই বলছি। মানে এরা যা পেরেছেন, এটা সত্যি সত্যি পেরেছেন। কেন মনে করি, স্মরণ করে রাখছি কেন, যুগ বলি কেন, শিশির যুগ, গিরিশ যুগ বলি কেন? তাহলে তাদের কাজটাও তো সেই যুগকে আরেকটা যুগে পৌঁছে দিয়েছে, এগিয়ে নিয়েছে। থিয়েটারের অভিনয় সেই জন্যই তো করি, সেটাই তো চাই, সেটাই কাঙ্ক্ষিত। আর থিয়েটার অভিনয়ের ব্যাপারটা কি আমি বললাম, শুরুতে বলেছিলাম ছুঁয়ে ছুঁয়ে, একটা মজার লাইন আছে জানো তো, আমরা যাহার সহিত মিলিত হইতে চাহি, সে আপনার মানস সরোবরের অগম্য তীরে বাস করিতেছে। সেইখানে কল্পনার চক্ষে অবতীর্ণ হওয়া যায়, সশরীরে নহে। সে জগৎ আমাদের ঈপ্সিত, বাঞ্ছিত, অভিলষিত, কিন্তু করায়ত্ত নহে। ওই ছুঁয়ে ছুঁয়ে কল্পনায় ছুঁয়ে চলে আসতে হবে ভাই। ওই পূর্ণতাতে থাকলে, অ্যাবসলিউট হলে তো আর কিছু রইল না। আর্টে অ্যাবসলিউটিজম নেই, পরিপূর্ণতা পায় না, পরিপূর্ণতা পায় না। আমার ভেতরে ওই খিদেটা থাকে বলেই তো আমি পরের দিন আরেকটা শোয়ে যাই, আরেকটা নতুন নাটকে যাই। আমার অতৃপ্তি, এটা মাথায় রাখবে অভিনেতার। আমি কোট আনকোট আমার অভিনয়, আমি বেড়ে উঠেছি যেভাবে, অতৃপ্তি থেকে একটা আকাঙ্ক্ষা জন্মে। এই আকাঙ্ক্ষার তীব্রতা যখন বৃদ্ধি পায়, তখন অভিনেতা কিন্তু খুঁড়ে ওই চরিত্রটাকে দেখবার চেষ্টা করে নানান অ্যাঙ্গেল থেকে, নানান দৃষ্টিকোণ থেকে। এবং তার মধ্যে মনস্তত্ত্ব, একটা নিশ্চয়ই মনস্তত্ত্ব নিয়েও আলোচনা হয়েছে, মানে সাইকো টেকনিক ইত্যাদি, স্তানিস্লাভস্কি, এ নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। তো সেগুলো আমাকেও তো তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেগুলো বলার চেয়ে এইটা বলা যে দৃষ্টিটা কি আমার, ওই তখন খুঁড়ে খাটে আমি চেষ্টা করি আমার মননটা কি। এইগুলোর কাজ বারবার দরকার, বারবার দরকার। বাংলাদেশের 4-5টাকে এখন আরেকবার আবিষ্কার করা দরকার। 71-এর বাংলাদেশ নেই কিন্তু, এখন সেই ঢাকা, পুরাতন ঢাকা পাল্টে গেছে। এই যে ধন্যবাদ পাল্টে, দাদা। হ্যাঁ না, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা আজকে এক শেষ করবো। ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট আজকে মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনলাম। এবং আমার দাবি, আবারও দাবি আপনার প্রতি, যে আপনি দয়া করে আমাদেরকে আরেকদিন সময় দিবেন। এটা আপনার কাছে আমাদের দাবি। নিশ্চয়ই, নিশ্চয়ই দাবি। সকলে ভালো থাকবেন।
আমি আমি যারা যারা দেখেছেন আমাকে, যারা যারা সহ্য করলেন 1.5 ঘন্টা আমাকে, তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং আগামী দিনে ভালো থিয়েটার চর্চা হবে, আরো আরো ভালো। মানে অন্তত আমি এটা বিশ্বাস করি, আমি এই প্রত্যয় নিয়ে সকলকে নমস্কার জানিয়ে, থিয়েটারের মানুষদের বড়দের আবার প্রণাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। পরে নিশ্চয়ই আমি কথা দিচ্ছি আরো অনেক অনেক গল্প নিয়ে থিয়েটারে আসবো। সেই গল্পগুলো থিয়েটারেরই গল্প, অভিনেতারই গল্প। সেই মজার মজার গল্প অনেকে আছে, সেগুলো 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু বলা যায়, মজার গল্প। শুভরাত্রি দাদা, শুভরাত্রি।